আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বিজয় 4.S ব্যাচে আর একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে চ্যাপ্টারের নাম হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। অধ্যায়টা ভালো রকম গুরুত্বপূর্ণ এবং এখান থেকে যে এমসিকিউগুলো আসে, মানে বিগত বছরগুলোতে স্যাররা তো অনুশীলনী থেকে দিছে, তো মোটামুটি ঘুরে পেঁচায় এমসিকিউগুলো দেওয়া হয়। মানে অনুশীলনীতে এখান থেকে পেঁচানো এমসিকিউ আছে, বড় বড় অপশনের এমসিকিউ আছে। তো এই জন্য কনসেপ্ট বুঝতে হবে। এ অধ্যায়ে মানে ভিতরে কী নিয়ে বলছে, সেমিকন্ডাক্টর থেকে আসলে এই চ্যাপ্টার পড়াশোনা তো ফার্স্ট, সেমিকন্ডাক্টর নিয়ে তুমি একটা বই আলাদা পড়তে পারবা, বাট এই চ্যাপ্টারে কী নিয়ে কথা বলছে বা মেডিকেলের প্রশ্ন আসলে তোমার কোন টাইপের প্রশ্ন আসতে হবে পারে, ওই টাইপের জিনিসগুলোকে ছক করে ফেলতে হবে, মানে গুছায় ফেলতে হবে। দেখা যাচ্ছে বইয়ে 2-3 পেজে লেখা, বাট আমরা একটা ছক করে ওই ছকের মধ্যে তথ্যগুলো গুছায় ফেললাম। রিভিশন টাইমে গিয়ে তোমার প্যারাটা কম নিতে হইলো, বা মেডিকেল ভর্তি পরীক্ষা 7 দিন 10 দিন বা 15 দিন আগে তুমি এগুলো দেখে গেলেই তোমার কমন পড়ে গেল। বুঝতে পারছো কিনা? তো তোমাদের কাজ কি? তোমাদের কাজ হবে আমার ক্লাস করার পরে, মানে সেমিকন্ডাক্টর ক্লাস করার পরে নোট পড়বা এবং দাগানো লাইন পড়বা, তাহলে তোমার পড়া ডান। এরপরে অনুশীলনী ক্লাসটা অবশ্যই করবা, অনুশীলনী ক্লাস করার পর অনুশীলনী সলভ করে ফেলবা, এরপরে এক্সাম শেষ। প্রথমে ক্লাস, নোট প্লাস দাগানো বইয়ের সাথে, এরপর অনুশীলনী ক্লাস করে অনুশীলনী সলভ করবা, এরপর এক্সাম দিবা, শেষ, প্রিপারেশন ডান। ওকে, তো আমরা শুরু করতে পারি। আশা করি ভয়েস ভিডিও সব ক্লিয়ার আছে, আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি, ঠিক আছে? ওকে, তো অধ্যায়ের নাম কি? অধ্যায়ের নাম হচ্ছে সেমিকন্ডাক্টর, ঠিক আছে? তো অধ্যায়টার নামটা যদি ভাঙি, খেয়াল করো, সেমি কন্ডাক্টর, তাই না? তো সেমি মানে হচ্ছে অর্ধ, তাই না? সেমিফাইনাল, ফাইনালের অর্ধেক, সেমি মানে হচ্ছে অর্ধ, আর কন্ডাক্টর মানে হচ্ছে পরিবাহী। তার মানে অধ্যায়ে অর্ধ পরিবাহী নিয়ে কথাবার্তা বলা হয়েছে। এবং অধ্যায়ের নামের আরেকটা পার্ট আছে, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স, তাই না? সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স। তো ইলেকট্রনিক্স নিয়ে এই অধ্যায়, মানে ইলেকট্রনিক্সের ভিতরে কি থাকে, কীভাবে কাজ করে, কিছু কথাবার্তা বলছে। তো এইটার ভিত্তি কি? এইটার ভিত্তি হচ্ছে এটা, মানে ইলেকট্রনিক্সের ভিতরে যেটা কাজ করে কার্যপদ্ধতির ভিত্তি হচ্ছে অর্ধপরিবাহীগুলা। এবং দেখো, অর্ধপরিবাহীর মধ্যে একটা অংশ হচ্ছে পরিবাহী, তাই না? তাহলে এই পরিবাহী নিয়ে আমাদের একটু বুঝতে হবে যে পরিবাহী কি, অর্ধপরিবাহী কি, তারপর হচ্ছে অপরিবাহী কারা। বুঝতে পারছো কিনা? এই অধ্যায়ের শুরুতে, স্টার্টিংয়ে এই বিষয়গুলো নিয়ে কথা বলছে। তো প্রথম পেজে, একদম প্রথম পেজে দেখবা আমাদের এখানে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহীর ধারণা দেওয়া হয়েছে। তো ধারণা থেকে আমরা যদি বলি কি কি জানতে হবে, সংজ্ঞা জানতে হবে এবং উদাহরণ জানতে হবে। সবার প্রথমে এখান থেকে সংজ্ঞা জানতে হবে এবং উদাহরণ জানতে হবে। তো সংজ্ঞা তো বুঝে যাচ্ছে, যেটা পরিবাহী এখানে মুক্ত ইলেকট্রন থাকবে, তার মানে সে বিদ্যুৎ পরিবহন করতে পারবে। অপরিবাহী, তার মধ্যে মুক্ত ইলেকট্রন নাই, তার মানে সে বিদ্যুৎ পরিবহন করতে পারতেছে না। এই দুইটার মাঝামাঝি বৈশিষ্ট্য অর্ধপরিবাহী, স্বাভাবিক তাপমাত্রায় তার মধ্যে মুক্ত ইলেকট্রন নাই, বাট যখন তুমি তাপমাত্রা বাড়াবা তার মধ্যে মুক্ত ইলেকট্রন চলে আসবে। তার মানে তাপমাত্রা বাড়াইলে অর্ধপরিবাহী পরিবাহীর মতো আচরণ করে, আর তাপমাত্রা কমাইলে অর্ধপরিবাহী অপরিবাহী নিয়ে আচরণ করে। এটা আমাদের বইয়ে আছে যে 0 কেলভিন তাপমাত্রা বা পরম শূন্য তাপমাত্রায় অর্ধপরিবাহী অপরিবাহীর ন্যায় আচরণ করে বা অন্তরকের ন্যায় আচরণ করে। 0 কেলভিন মানে কি? তাপমাত্রা কমায় দিলে অনেক কম তাপমাত্রা, তাই না? 0 কেলভিন -273 ডিগ্রি সেলসিয়াস, যেটা পরম শূন্য তাপমাত্রা। আর তাপমাত্রা বাড়ায় দিলে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে তুমি যখন তাপমাত্রা বাড়ায় দিবা, উষ্ণতা বাড়ায় দিবা, তখন সেটা কার মতো কাজ করবে? পরিবাহীর মতো কাজ করবে, ঠিক আছে? এগুলো আমি সামনে ছকে সাজায় দিব, সমস্যা নেই, এখন একটা আইডিয়া দিচ্ছি আর কি। ওকে, তো পরিবাহীগুলো বুঝতে পারছো, যে সকল পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে। উদাহরণগুলো খুবই বেসিক উদাহরণ। আমরা পর্যায় সারণীতে যে সকল ধাতু নিয়ে পড়াশোনা করছি, ধাতুগুলো হচ্ছে পরিবাহী হয়, রাইট? দেখো এখানে গোল্ড মানে সোনা, তামা, রূপা, অ্যালুমিনিয়াম, এগুলো সব ধাতু। তার মানে ধাতুগুলো মূলত কি কন্ডাক্টর হিসেবে কাজ করে বা বিদ্যুৎ পরিবহন করতে পারে, এটা আমরা কেমিস্ট্রি থেকে জানি। এটা নিয়ে আশা করি সমস্যা হবে না। অপরিবাহী নিয়েও সমস্যা হবে না, মানে যেগুলো ইনসুলেটর বা অন্তরক বা অপরিবাহী, অপরিবাহীকে তুমি অন্তরকও বলতে পারো, এগুলো নিয়ে সমস্যা হবে না, কারণ তুমি জানো কোনগুলো বিদ্যুৎ দিয়ে বিদ্যুৎ যায় না। কেউ যদি বিদ্যুৎ স্পৃষ্ট হয় তাকে বলা হয় যে শুকনা কাঠ দিয়ে বাড়ি দিয়ে যেন সরাই দেওয়া হয়। মানে বিদ্যুৎ স্পৃষ্ট কেমনে হয়েছে, কোনো একটা বিদ্যুৎ লাইনের মধ্যে হাত বা পাকড় কিছু একটা গেছে, শরীরের কোনো একটা অংশ গেছে, তো আমরা তাকে কী বলি? যে শক্ত কাঠ দিয়া বাড়ি দিয়ে সরাই দেওয়ার জন্য। তার মানে যে কাঠ যেই জিনিসটা, এটা বিদ্যুৎ পরিবাহী না। এরপর কাঁচ, আমরা অর্থনৈতিক রসায়নের যেই প্রযুক্তি, যে শিল্পগুলো পড়ছি, কাঁচ শিল্প পড়ছি, সিরামিক শিল্প পড়ছি, এই যে কাঁচ, সিরামিক, এদের মধ্যে মুক্ত ইলেকট্রন চলাচলের কোনো সুযোগ নাই, তাই না? যার কারণে এর মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না। সেম কথা রাবারের ক্ষেত্রেও, রাইট? তো এগুলো কিন্তু বেসিক, এগুলো একদম বাস্তব জীবনের বেসিক, আমরা রেগুলার লাইফে যেগুলো ইউজ করে থাকি। তোমার অপরিবাহী, অর্ধপরিবাহী যেটা, পরিবাহী তো সমস্যা নেই,
অপরিবাহিত সমস্যা নেই, যেটা অর্ধপরিবাহী এখানে কিছুটা প্রবলেম ফেস করতে পারো। যেমন জার্মেনিয়াম, সিলিকন, কার্বন, এই তিনটা সমস্যা নাই, কারণ এই তিনটা তুমি পর্যায় সারণীর মধ্যে গ্রুপ নাম্বার 14, যেটা গ্রুপ নাম্বার 14, কাল, সিলেট, গেলে, সোনা পাবে, তাই না? গ্রুপ নাম্বার 14 কি? কাল, সিলেট, গেলে, সোনা পাবে। তো এই যে প্রথম তিনটা কাল, সিলেট, গেলে, এই তিনটাই হচ্ছে তোমার অর্ধপরিবাহী। যদিও কার্বনের ক্ষেত্রে একটা এক্সট্রা নাম আছে, কার্বনকে বলা হয় অন্তরক তুল্য অর্ধপরিবাহী। কার্বনকে কি বলা হয়? অন্তরক তুল্য অর্ধপরিবাহী। কেন বলা হয় আমি একটু পরে যাব, এই তিনটা ডিটেলসে যখন আসবো তখন যাব। তো প্রথম তিনটা কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, গ্রুপ নাম্বার 14। কেন গ্রুপ নাম্বার 14? দেখো আমরা কাদেরকে পরিবাহী বলতেছি আর কাদেরকে অপরিবাহী বলতেছি এটা বুঝতে হবে তোমাকে। আমরা ধাতু যেগুলা মানে গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 2, গ্রুপ নাম্বার 11, 12 যেগুলা ডি ব্লক এবং এস ব্লকের যেগুলা, এদেরকে আমরা বলতেছি পরিবাহী, রাইট? কিন্তু গ্রুপ নাম্বার 14-এ খেয়াল করো, গ্রুপ নাম্বার 14-এ আমি যদি সিলিকনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা একবার দেখি, দেখো সিলিকন এখানে মনে করো 2টা, এখানে হচ্ছে 8টা, তারপরে এখানে হচ্ছে তোমার 1টা, 2টা, 3টা, 4টা। তার মানে শেষ কক্ষপথে সিলিকনে কয়টা দেখতে পাচ্ছ? 4টা। এখন যারা হচ্ছে ধাতু তাদের শেষ কক্ষপথে কয়টা থাকে? 1টা বা 2টা থাকে। সোডিয়ামের কথা চিন্তা করো, ক্যালসিয়ামের কথা চিন্তা করো। আর যেগুলো হচ্ছে অধাতু যারা, তাদের শেষ কক্ষপথে কি 1টা কম থাকে, তারা ইলেকট্রন গ্রহণ করে, রাইট? ধাতুর ক্ষেত্রে ইলেকট্রন 1টা এক্সট্রা থাকে, যেমন সোডিয়াম 11, 1টা এক্সট্রা থাকে, সেই ইলেকট্রনটা সে ছেড়ে দেয়, ওইটা দিয়ে সে হচ্ছে বিদ্যুৎ পরিমাণ করতে পারে ধাতুগুলা। তো সিলিকনের ক্ষেত্রে দেখো 4টা আছে, অষ্টক পূরণের জন্য সে 4টা গ্রহণও করতে পারে, আবার 4টা ত্যাগও করতে পারে। এই যে বৈশিষ্ট্যটা, মানে গ্রুপ নাম্বার 14-এ এই যে বৈশিষ্ট্যটা, সে মাঝামাঝি যে বৈশিষ্ট্যটা, এই জন্য কিন্তু সে অর্ধপরিবাহী। আমার কথাটা বুঝতে পারছো কিনা? তো এই কথাটা কিন্তু বইয়ে আছে, এই যে কার্বন, জার্মেনিয়াম, কার্বন এবং সিলিকন, এই তিনটা সমস্যা হবে না। সমস্যা হবে এই যে এই দুইটাতে, ক্যাডমিয়াম সালফাইড এবং গ্যালিয়াম আর্সেনাইড। এই দুটো তো মুখস্থ রাখতে হবে। মানে এই দুইটা যে অর্ধপরিবাহী, এই দুটো তোমাকে কি করতে হবে? মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, আচ্ছা। ওয়ালাইকুম সালাম। একজন দেখি সেন্টি খাইছো, কেন সেন্টি খাইছো বুঝিনি। ক্যাডমিয়াম সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড, ক্যাডমিয়াম সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড, এটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এখন আমরা যে কথাগুলোর মধ্যে আসতেছিলাম, মানে অর্ধপরিবাহী, পরিবাহী, এদের বৈশিষ্ট্যের মধ্যে, ঠিক আছে? খেয়াল করো, আমি সিম্পলি ধরো তিনটা আমাদের তুলনা করব এখন, এরপর ছক ছক সাজাবো। ছক এখন না, আগে তিনটা আমাদের তুলনা করব। ধরো এখানে পরিবাহী, এখানে হচ্ছে অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী, আর এখানে হচ্ছে অপরিবাহী, ঠিক আছে? তো কারা পরিবাহী একটু চিন্তা করি আমরা। কারা পরিবাহী? ধরো এটা হচ্ছে কোনো একটা পরমাণুর যোজ্যতা স্তর, এটা হচ্ছে কোনো একটা পরমাণুর যোজ্যতা, কি লেখা এরকম করতেছে কেন বুঝলাম না। কোনো একটা পরমাণুর যোজ্যতা স্তর, ঠিক আছে? তো যোজ্যতা স্তরে ইলেকট্রন আছে, এখানে হচ্ছে ইলেকট্রন আছে 2টা 3টা যতটা ইলেকট্রন আছে, একটা পরমাণু, এটা কি যোজ্যতা স্তর। আচ্ছা, তো যখন আমি এখানে তাপমাত্রা বাড়াবো বা যে কোনোভাবে স্টিমুলেট করব, এই ইলেকট্রনগুলো কোথায় যাবে? এই ইলেকট্রনগুলো লাভ দিয়ে হচ্ছে এই পরিবহন স্তরে যাবে। কোথায় যাবে? পরিবহন স্তর। আমাদের ফিজিক্সের ভাষায় এটাকে বলা হয় যোজ্যতা ব্যান্ড, এটাকে বলা হয় পরিবহন ব্যান্ড, ঠিক আছে? ব্যান্ড বা স্তর পরমাণুর ক্ষেত্রে আমরা 2টা পাচ্ছি, একটা হচ্ছে যোজ্যতা স্তর বা যোজ্যতা ব্যান্ড, আর একটা হচ্ছে পরিবহন ব্যান্ড। এই দুইটার মাঝখানে তুমি কিছু গ্যাপ দেখতে পাচ্ছ, রাইট? কিছু গ্যাপ দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে ইলেকট্রন কখনো অবস্থান করে না। এই দুইটার মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছ, ফাঁকা একটা জায়গা, এই জায়গাটায় কখনো ইলেকট্রন অবস্থান করে না। এটাকে বলা হয় নিষিদ্ধ ব্যান্ড। এটা কি বলা হয়? নিষিদ্ধ ব্যান্ড বা নিষিদ্ধ স্তর তুমি বলতে পারো, ঠিক আছে? একটা হচ্ছে যোজ্যতা স্তর, একটা হচ্ছে পরিবহন স্তর, একটা হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড বা নিষিদ্ধ স্তর। তো যোজ্যতা স্তরটা কিন্তু পরমাণুর অংশ, পরিবহন ব্যান্ড কিন্তু পরমাণুর অংশ না, এটা আমরা কল্পনা করে নিচ্ছি। কথা বুঝতে পারছো? তো জিজ্ঞেস করে নিচে কোনটি পরমাণুর অংশ, আনসার কি হবে? যোজ্যতা স্তর। যোজ্যতা স্তরে কি থাকে? ইলেকট্রন থাকে। পরিবাহীর ক্ষেত্রে কি হয়? এই ইলেকট্রনগুলো লাফ দিয়ে পরিবহন স্তরে চলে যায়, ঠিক আছে? এই জায়গাটুকু গ্যাপ একদম কম থাকে, প্রায় 0। এই জায়গাটুকুর মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটাকে বলা হয় এনার্জি গ্যাপ, ঠিক আছে? এই জায়গাটুকু গ্যাপটাকে কি বলা হয়?
এনার্জি গ্যাপ, মানে নিষিদ্ধ ব্যান্ডের যে পুরুত্ব এই জায়গাটুকুর গ্যাপটাকে বলা হয় এনার্জি গ্যাপ। তো এনার্জি গ্যাপটা হচ্ছে তোমার শক্তির একক দিয়ে মাপা হবে, মানে ইলেকট্রন ভোল্ট দিয়ে মাপা হবে। 0 ইলেকট্রন ভোল্ট মানে পরিবাহীর ক্ষেত্রে একদমই কম, মানে নাই বললেই চলে। তো ইলেকট্রনগুলো সরাসরি লাফ দিয়ে পরিবহন স্তরে চলে যেতে পারে। আচ্ছা, এরপরে এই যে অর্ধপরিবাহী মনে করো এটা হচ্ছে যোজ্যতা স্তর, এটা হচ্ছে তার পরিবহন স্তর, বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে তার পরিবহন স্তর আর এটা হচ্ছে তার যোজ্যতা স্তর। এই ক্ষেত্রে একটু গ্যাপটা বেশি থাকে। কতটুকু গ্যাপ থাকে? এই গ্যাপটা বলা আছে যে 1.1 ইলেকট্রন ভোল্টের আশেপাশে থাকে। আমার কথা বুঝতে পারছো কিনা? যে আমাদের যেই অর্ধপরিবাহী তাদের ক্ষেত্রে এই এনার্জি গ্যাপের মানটা থাকে মোটামুটি 1.1 ইলেকট্রন ভোল্টের আশেপাশে। তো এটা বলা হয় যে 1.1 ইলেকট্রন ভোল্টের কম হয়। আচ্ছা, তো এইটুকু তো একটা গ্যাপ, তাহলে একটা এনার্জি গ্যাপ। এই গ্যাপটুকু পার হওয়ার জন্য ইলেকট্রনটাকে কি করতে হয়? কিছুটা তাপ দিতে হয় বা কিছুটা তাপমাত্রা বাড়াইতে হয়, যেটা পরিবাহীতে ইজিলি হয়ে যায়, কোনো তাপমাত্রা এক্সট্রা দিতে হচ্ছে না, সে এমনিতেই পরিবহন করতে পারতেছে। সেটা কি করতে হচ্ছে? সেটা হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে কিছুটা তাপ দিতে হচ্ছে। কথা বুঝতে পারছো কিনা? কেন দিতে হচ্ছে? এই এনার্জিটুকু পার হওয়ার জন্য। এবং আমরা জানি যে প্রধান দুইটা সেমিকন্ডাক্টর যেটা বা অর্ধপরিবাহী যেটা সিলিকন এবং জার্মেনিয়াম, এক্ষেত্রে সিলিকনে তুমি দেখবা এই মানটা হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট গ্যাপ, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.7 ইলেকট্রন ভোল্ট। মানে এই এনার্জি গ্যাপটুকু, এই শক্তিটুকু পার হওয়ার জন্য জার্মেনিয়ামে 0.7 ইলেকট্রন ভোল্ট আর সিলিকনে 1.1 ইলেকট্রন ভোল্ট। বুঝতে পারছো? কিন্তু অপরিবাহিতে তুমি যখন যাবা দেখবা এই গ্যাপটা অনেক বড়। কতটুকু? 6 to 15 ইলেকট্রন ভোল্ট। মানে অপরিবাহীর ক্ষেত্রে যোজ্যতা ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মাঝখানে যে এনার্জি গ্যাপ, এটা অনেক বেশি, 6 to 15 ইলেকট্রন ভোল্ট। একটা ইলেকট্রনের পক্ষে এত বেশি গ্যাপ পার হওয়া সম্ভব হয় না, যার কারণে এই অপরিবাহীর জন্য পরিবহন ব্যান্ড খালি থাকে। কথা বুঝতে পারছো? অপরিবাহীর ক্ষেত্রে পরিবহন ব্যান্ডটা কি? খালি থাকে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে পরিবহন ব্যান্ডটা আংশিক পূর্ণ থাকে। এগুলো কিন্তু সবগুলো এমসিকিউ, প্রত্যেকটা একটা করে এমসিকিউ। আর পরিবাহীর ক্ষেত্রে পরিবহন ব্যান্ড কি থাকে? পূর্ণ থাকে, কারণ এখানে এনার্জি গ্যাপ 0 ইলেকট্রন ভোল্ট। কথা কি বুঝতে পারছো? আমার কথা বুঝতে পারছো? এখন আমরা বললাম যে পরিবাহীর ক্ষেত্রে যোজ্যতা স্তরে অনেক ইলেকট্রন থাকে, অর্ধপরিবাহীতে কিছুটা কম থাকে, আর অপরিবাহীতে কি তোমার হচ্ছে অপরিবাহীতে সবচেয়ে কম থাকে, তাই না? মানে মুক্ত ইলেকট্রন সংখ্যা যাকে আমরা বলতেছি। আমরা এখন যে টপিকের কথা বলছি হচ্ছে মুক্ত ইলেকট্রন সংখ্যা, মানে বিদ্যুৎ পরিবহনের জন্য মুক্ত ইলেকট্রন সংখ্যা। তো বুঝতে পারতেছি যেহেতু পরিবাহীগুলা ইলেকট্রনগুলা মুক্ত হয়ে যায়, মানে যোজ্যতা ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে চলে যায়, তাহলে পরিবাহীগুলোর মধ্যে কি, কন্ডাক্টরগুলোর মধ্যে কি মুক্ত ইলেকট্রন সংখ্যা সবচেয়ে বেশি হবে। এর চেয়ে কম হবে কোথায়? অর্ধপরিবাহীর মধ্যে। লেখা এমন ডিস্টার্ব করতেছে কেন বুঝতেছি না আমি। অর্ধ পরিবাহী আর হচ্ছে অপরিবাহী। তাহলে বিষয়টা বুঝছো? আমরা বলতেছি যে মুক্ত ইলেকট্রন সংখ্যা মানে কি? যারা বিদ্যুৎ পরিবহন করতে পারতেছে, রাইট? এই কিসের ঝগড়া হচ্ছে ক্লাসে? ঝগড়া করলে কিন্তু ক্লাস থেকে বের করে দিব। আচ্ছা, কি বললাম? পরিবাহীগুলোর মধ্যে মুক্ত ইলেকট্রন সংখ্যা সবচেয়ে বেশি, অর্ধপরিবাহীতে তার থেকে কম, অপরিবাহীতে সবচেয়ে কম হবে। তো সংখ্যাটা কীভাবে মনে রাখবো? সংখ্যা মনে রাখার ট্রিক হচ্ছে 28 সংখ্যাটা প্রথমে মনে রাখবা। 28 অর্ধেক কত? 14। 14 অর্ধেক কত? 7। এইভাবে মনে রাখবা। কি বললাম কথাটা? 28 সংখ্যাটা মনে রাখবা, যে পরিবাহীতে বেশি অবশ্যই দিলে 28, এরপরে 14, এরপর হচ্ছে 7। সবগুলোর মধ্যে 10 টু দি পাওয়ার বসায় দেবা। ওকে, এটা আমরা কত পড়ছি? 10 টু দি পাওয়ার 14 পড়ছি না? একটু আপডেট করে 10 টু দি পাওয়ার 16টা মনে রাখবা, শেষ। তাহলে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 28, 10 টু দি পাওয়ার 16, 10 টু দি পাওয়ার 7। এগুলো হচ্ছে কিসের সংখ্যা? মুক্ত ইলেকট্রনের সংখ্যা। এগুলো প্রত্যেকটা পরীক্ষায় আসার মতো, যা বলতেছি প্রত্যেকটা বইয়ের লাইন এবং পরীক্ষায় আসার মতো, ঠিক আছে?
ওকে, এখন দেখো আমরা রোদ নিয়ে একটু কথাবার্তা বলবো। তো রোদের সাথে তাপমাত্রা একটা সম্পর্ক আছে, আমরা জানি যে পরিবাহী এবং অর্ধপরিবাহীর মধ্যে তাপমাত্রা বাড়াইলে কার রোদ বাড়বে কার রোদ কমবে। একটু বিষয়টা বুঝো। পরিবাহী যারা বা কন্ডাক্টর যারা, এরা কিন্তু এমনিতেই বিদ্যুৎ পরিবহন করতেছে, রাইট? এদের বিদ্যুৎ পরিবহন করার জন্য এক্সট্রা কিছু করতে হচ্ছে না। কিন্তু যারা অর্ধপরিবাহী, এরা কিন্তু স্বাভাবিক অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কারণ স্বাভাবিক অবস্থায় তার পরিবহন ব্যান্ডে ইলেকট্রন নাই, তার যোজন ব্যান্ডে সব ইলেকট্রন, তাই না? তো অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমি কিভাবে ইলেকট্রনগুলোকে পরিবহন উপযোগী করতে পারবো? তাপমাত্রা বাড়ানোর মাধ্যমে, রাইট? কিন্তু পরিবাহীর জন্য কিন্তু অলরেডি পরিবহন ব্যান্ডে ইলেকট্রন বসে আছে। তো যদি আমি এখানে তাপমাত্রা বাড়াই, আমি তাপমাত্রা বাড়াইলাম, আমার প্রথম এটা কি তাপমাত্রা আমি বাড়াইছি, তাহলে পরিবাহীতে কি হবে? অলরেডি যেহেতু পরিবহন ব্যান্ডে ইলেকট্রন আছে, তাপমাত্রা বাড়াইলে সে আসলে বাধা পাবে, আর বাধা মানে হচ্ছে রোধ। তার মানে পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে রোধ বাড়ে। কিন্তু অর্ধপরিবাহীতে আমি দেখছি যে যোজন ব্যান্ডের ইলেকট্রনগুলো পরিবহন ব্যান্ডে নেওয়ার জন্য, যে 1.1 ইলেকট্রন ভোল্ট এনার্জি গ্যাপটা পার হওয়ার জন্য, অর্ধপরিবাহীতে যাওয়ার জন্য কিছু পরিমাণ তাপমাত্রা দিতে হবে। তার মানে তাপমাত্রা বাড়াইলে অর্ধপরিবাহীতে রোধ আসলে কমবে, মানে পরিবাহিতা আসলে বাড়বে। ঠিক একই কথা, তাপমাত্রা বাড়াইলে এখানে বাধা বাড়তেছে, পরিবাহিতা কিন্তু কমতেছে। তাপমাত্রা বাড়াইলে পরিবাহীর পরিবাহিতা কমে, কিন্তু অর্ধপরিবাহীর পরিবাহিতা বাড়ে। আমার কথাটা বুঝতে পারছো কিনা? এই জিনিসটা বিভিন্ন অধ্যায়ে আছে, বিভিন্ন ছড়াছিটে আছে, এগুলো কিন্তু পরীক্ষায় লাগবে। ভাই ঝগড়া করি না কেউ, আচ্ছা ঠিক আছে, ঝগড়া না করলেই ভালো। ওকে, বুঝতে পারছো? এবং দেখো, যেহেতু আমি বললাম যে পরিবাহীতে তাপমাত্রা বাড়াইলে রোধ বাড়ে, অর্ধপরিবাহীতে তাপমাত্রা বাড়াইলে রোধ কমে, তাহলে অল্প তাপমাত্রায় কোন জিনিসটা ভালো কাজ করবে? অল্প তাপমাত্রায় মানে বুঝছো? তুমি যখন বিভিন্ন যন্ত্রাংশ চালাচ্ছ তখন কিন্তু যন্ত্রাংশগুলো গরম হয়ে যায়, রাইট? তুমি যে ইলেকট্রনিক্স যেগুলো চালাচ্ছ, যন্ত্রপাতিগুলো চালাচ্ছ, গরম হয়ে যায়। তো গরম হয়ে গেলে কিন্তু এগুলো বন্ধ হয়ে যাবে, রাইট? কিন্তু এগুলো চলবে, অর্ধপরিবাহীগুলো চলবে। এই জন্য সেমিকন্ডাক্টরে ব্যবহার করার জন্য, মানে যন্ত্রপাতিতে ব্যবহার করার জন্য, ইলেকট্রনিক্সে ব্যবহার করার জন্য, মোবাইল ল্যাপটপ ব্যবহার করার জন্য এই অর্ধপরিবাহী হচ্ছে বেস্ট। বুঝতে পারছো কথাটা? এই হচ্ছে কথা। আরেকটা ছোট্ট পড়া আছে যে আপেক্ষিক রোধের মান কত। তো আমরা জানি যে অপরিবাহী যেগুলো অপরিবাহী, এগুলো তো অবশ্যই রোধ বেশি, তাই না? আপেক্ষিক রোধ মানে আমি রোধের কথাটা বলতেছি। আপেক্ষিক রোধ মানে কি? রোধ বেশি। এই তুলনায় অর্ধপরিবাহী রোধ কম, আর পরিবাহী রোধ তো একদম কম হবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমি সাজায় দিচ্ছি, এটা ছক করবা সবাই এখন। মানে তখন আমি যা কিছু বকবক করলাম, এই সব কিছু বকবক বইয়ে কিন্তু অনেক জায়গায় ছড়াই ছিটে আছে। আমি একটা ছক করব, ছক করার পর তোমাদের হচ্ছে সাজায় বই থেকে দেখাই দিব যে আসলে বই এগুলো কোথায় আছে। তুলনার বিষয়, পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী। ওকে, তো প্রথমত যেটা দিবা, 1 নম্বর পয়েন্টটা হবে তাপমাত্রা বৃদ্ধির সাথে সম্পর্ক। বুঝতে পারছো? মানে তাপমাত্রা যদি বাড়াও, তাপমাত্রা বৃদ্ধি, তাহলে কে কেমন আচরণ করবে? তাপমাত্রা বৃদ্ধি হলে পরিবাহীর ক্ষেত্রে রোধটা বাড়বে, তাই না? তাপমাত্রা বৃদ্ধি হলে পরিবাহীর ক্ষেত্রে রোধটা বাড়বে, কিন্তু বাকি দুইটা, অর্ধপরিবাহীর ক্ষেত্রেও রোধ কমবে, অপরিবাহীর ক্ষেত্রেও রোধটা কমবে। বুঝতে পারছো? 1 নম্বর পয়েন্টটা ক্লিয়ার? সব লিখো, আমি যা লিখতেছি এগুলোর প্রত্যেকটা এমসিকিউ আছে বইয়ে এবং পরীক্ষা আসার মতো। 2 নাম্বার, রোধের উষ্ণতা গুণাঙ্ক কেমন বুঝতে হবে। এই টপিকটা আমরা পড়ছিলাম হচ্ছে চলতরিতে, তাই না? রোধের উষ্ণতা গুণাঙ্ক, রোধের উষ্ণতা গুণাঙ্ক। দেখো, পরিবাহীতে যেটা, এইখানে রোধের উষ্ণতা গুণাঙ্ক ধনাত্মক, মানে পজিটিভ, কিন্তু বাকি দুইটার মধ্যে রোধের উষ্ণতা গুণাঙ্ক হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক। এটা আমরা কোথায় পড়ছি? চলতরিত অধ্যায়ে পড়ছি। আশা করি মনে আছে সবার। মনে না থাকলে বইটা খুললেই পাবা, প্রথম দিকেই আছে। ওকে, 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, আপেক্ষিক রোধ, যা একটু আগে বলতেছিলাম। আপেক্ষিক রোধের পরিমাণটা বুঝতে হবে। আপেক্ষিক রোধ মানে তুমি রোধ ধরে নিবা, তো রোধ কার কম? পরিবাহীর কম। কার বেশি?
অপরিবাহীর বেশি, সবচেয়ে বেশি রোধ কোন কার হবে এখানে, অপরিবাহী রোধ সবচেয়ে বেশি হবে, রাইট। এই পরিমাণটা অপরিবাহীর ক্ষেত্রে হচ্ছে 10⁻12 ওহম মিটার। পরিবাহিতার আপেক্ষিক রোধের একক যেটা ওহম মিটার, 10⁻12 থেকে 10⁻12 থেকে অর্ধপরিবাহিত মানটা দেখবা tan−4। আমি তোমাদের প্রতি প্রশ্ন করব, tan−4 আর tan−8 এই দুটার মধ্যে কে ছোট? আনসার করো সবাই। tan−4 আর tan−8 এই দুটার মধ্যে কে ছোট? বুঝতে পারতেছো পরিবাহিত মানটা কম হবে। এখন আনসার করো কে ছোট। ওকে, মুক্ত ইলেকট্রনের যে বিষয়টা, সংখ্যাটা একটু আগে পড়াইছি তোমাদের, মুক্ত ইলেকট্রন সংখ্যা টেকনিক দিছিলাম যে 28-এর অর্ধেক করবা 14, 14-এর অর্ধেক করবা 7। ওকে, 4 নাম্বার মুক্ত ইলেকট্রন সংখ্যা। প্রশ্ন এরকম আসবে যে নিচের পরিবাহিতে মুক্ত ইলেকট্রন সংখ্যা কত, তখন বিভিন্ন অপশন দিয়ে দিবে। 28 অর্ধেক করলে 14, মনে রাখবা 16, আর 14-এর অর্ধেক হচ্ছে 7, 10⁻7। ঠিক আছে, ঠিক আছে, এটা বুঝতে পারছো? ওকে, এরপর হচ্ছে আমরা দেখব যে পরিবহন ব্যান্ড। আমরা অবশ্যই পরিবহন ব্যান্ড মানে এখন বুঝি, তাই না? পরিবহন ব্যান্ড কোনটা, যোজ্যতা ব্যান্ড কোনটা, নিষিদ্ধ ব্যান্ড কোনটা। পরিবহন ব্যান্ড এটা পরিবাহিতে যোজ্যতা ব্যান্ডের ঠিক উপরে, রাইট? বুঝতে পারছো কিনা যে পরিবহন ব্যান্ডটা কিন্তু পরিবাহীর ক্ষেত্রে যোজ্যতা ব্যান্ডের ঠিক উপরে। আর এগুলোর মধ্যে কি এনার্জি গ্যাপ আছে, এগুলা পড়তে হবে না, এটা জাস্ট বুঝলে হবে যে কোনটির ক্ষেত্রে পরিবহন ব্যান্ড যোজ্যতা ব্যান্ডের ঠিক উপরে। আনসার হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে। বুঝতে পারছো? এরপর হচ্ছে এনার্জি গ্যাপ। এনার্জি গ্যাপের মানগুলো পরিবাহীর ক্ষেত্রে কত, অর্ধপরিবাহীর ক্ষেত্রে কত এবং অপরিবাহীর ক্ষেত্রে কত। 6 নাম্বার হচ্ছে এনার্জি গ্যাপ। এনার্জি গ্যাপ এখানে 0 ইলেকট্রন ভোল্ট, কারণ একদম উপরে থাকে। এখানে 1.1 ইলেকট্রন ভোল্টের কম। এক্ষেত্রে দুইটা মান, সিলিকনে কত এবং জার্মেনিয়ামে কত। সিলিকনে 1.1 ইলেকট্রন ভোল্ট, জার্মেনিয়ামে 0.7 ইলেকট্রন ভোল্ট। আর এইখানে হচ্ছে 6 to 15 ইলেকট্রন ভোল্ট সবচেয়ে বেশি। এই যে ইলেকট্রনগুলো যাইতে পারে না। বুঝতে পারছো? এই কয়েকটা হচ্ছে নোট কর, এগুলো ভালো মতো নোট কর। এই জিনিসগুলো নোট করা হয়ে গেলে আমরা এখন বইয়ে দেখবো। দেখো, প্রথমত উদাহরণগুলো পড়ছো। আপেক্ষিক রোধ দেখো, তামার ক্ষেত্রে এটা মান দেওয়া আছে 10⁻8। কাচের ক্ষেত্রে দেখো 10⁻16 হচ্ছে কি আপেক্ষিক রোধ, আর হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে 10⁻5 থেকে 10⁸। তো এই দুইটাকে হচ্ছে আমরা অ্যাভারেজে 10⁻4 লিখছি। ঠিক আছে, বুঝতে পারছো কিনা? ওকে, এখন দেখো আমরা তাপমাত্রার সাথে সম্পর্ক পড়ছিলাম, রাইট? তাপমাত্রার সাথে সম্পর্ক পড়ছিলাম যে অর্ধপরিবাহীগুলোকে উত্তপ্ত করলে এগুলা রোধ হারায়, মানে রোধ কমে, অর্থাৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। বলছি কিনা? প্রত্যেকটা কথা কিন্তু বলছি। আবার তাপমাত্রা হ্রাস করলে, তাপমাত্রা কমাইলে অর্ধপরিবাহীগুলো রোধ বৃদ্ধি পায়। এবং এই কথা অলরেডি বলে ফেলছি যে পরম শূন্য তাপমাত্রায় তাপমাত্রা হ্রাস করার কথা ক্লাসে শুরু করছে এটা দিয়ে, যে পরম শূন্য তাপমাত্রায় যখন ঠান্ডা, পুরোপুরি ঠান্ডা, তখন এগুলা অন্তরকের ন্যায় বা কুপরিবাহী ন্যায় আচরণ করে। কারা? অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীগুলা পরম শূন্য তাপমাত্রায় কুপরিবাহী ন্যায় আচরণ করে। পড়াইছি কিনা? দেখো, সুপরিবাহী পদার্থের ক্ষেত্রে উল্টো ঘটনা, মানে তাপমাত্রা বাড়াইলে, মানে উত্তপ্ত করলে সুপরিবাহীর ক্ষেত্রে রোধ বৃদ্ধি পায়। এই প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদের সবগুলো পড়াইছি কিনা বলো। প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রশ্ন হওয়া সম্ভব এবং সবগুলো কিন্তু পড়াই দিছি। ডোপিংয়ে আসতেছি, এই ডোপিং টপিকটায় আসতেছি, একটু পরে লাগবে এটা। এই দেখো জার্মেনিয়াম, সিলিকন, এই ডোপিংয়ের মধ্যে আমরা আসতেছি। আমরা একটু ব্যান্ড তত্ত্বের কথাটা বুঝতে চাচ্ছি। ব্যান্ড কঠিন পদার্থের ক্ষেত্রে শক্তি ব্যান্ড। ঠিক আছে, শক্তি ব্যান্ডের কথাটা আসলে কি? কোনো পদার্থ বিভিন্ন পরমাণুতে, কোনো পদার্থে বিভিন্ন পরমাণুতে কিন্তু একই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনগুলো শক্তির সামান্য তারতম্য হয়। এই কক্ষপথে অবস্থিত এই সকল ইলেকট্রনের শক্তির সর্বনিম্ন ও সর্বোচ্চ মানের মধ্যবর্তী পাল্লাকে শক্তি ব্যান্ড বলা হয়। এনার্জি গ্যাপের যে কথাটা বলছিলাম সেই কথাটাই এখানে লেখা আছে, যে আমাদের যোজ্যতা স্তর এবং পরিবহন স্তরের মাঝখানে শক্তি ব্যান্ড। ঠিক আছে, তো যোজন ব্যান্ড কোনটা বুঝতে পারছো? ইলেকট্রন যেই স্তরে অবস্থান করে, পরমাণুর সবচেয়ে বাইরের যে কক্ষপথ যেখানে ইলেকট্রনগুলো অবস্থান করে, তার নাম হচ্ছে যোজন ব্যান্ড, রাইট?
পরিবহন ব্যান্ড কোনটা? মুক্ত ইলেকট্রনগুলা বিদ্যুৎ পরিবহনের জন্য যেই জায়গায় অংশগ্রহণ করে তার নাম হচ্ছে পরিবহন ব্যান্ড। বুঝতে পারছো? ওকে। নিষিদ্ধ শক্তি ব্যান্ড কোনটা? নিষিদ্ধ শক্তি ব্যান্ড কোনটা? যেই স্তরে ইলেকট্রন থাকতে পারে না, মানে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী শক্তির যে অংশটা তার নাম হচ্ছে নিষিদ্ধ শক্তি ব্যান্ড। এটা যদি যোজন ব্যান্ড হয়, এটা যদি পরিবহন ব্যান্ড হয়, এইখানে ইলেকট্রন অবস্থান করতে পারে না, এটা হচ্ছে নিষিদ্ধ শক্তি ব্যান্ড। বুঝতে পারছো? ওকে। টপিকের নাম হচ্ছে ব্যান্ড তত্ত্বের সাহায্যে বা ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী। ঠিক আছে, তো ব্যান্ড তত্ত্বের মধ্যে আমরা কি জানি? পরিবহন ব্যান্ড, যোজন ব্যান্ডের মধ্যে শক্তি ব্যবধান থাকে না কার? পরিবাহীর। পড়ছো কিনা বলো? পরিবাহীর ক্ষেত্রে পরিবহন ব্যান্ড ও যোজন ব্যান্ডের মধ্যে শক্তি ব্যবধান থাকে না। মাত্র পড়াইছি কিনা বলো? এখানে আপেক্ষিক রোধ দেখো tan ইনভার্স 8 পড়াইছি কিনা বলো? এবং দেখো যেগুলো অন্তরক বা অপরিবাহী এদের এনার্জি গ্যাপ 6 to 15 পড়াইছি, সবগুলো ছকে অ্যাড করে দিচ্ছি। এই যে দেখো পরিবাহীর ক্ষেত্রে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড একদম ওভারল্যাপ করে আছে, মানে এখানে গ্যাপ একদম নাই, 0 ইলেকট্রন ভোল্ট। বুঝতে পারছো? অর্ধপরিবাহীর ক্ষেত্রে দেখো 1.1 ইলেকট্রন ভোল্টের কম, এই জায়গাটুকু পাস করার জন্য তাপমাত্রা দিতে হবে। আর এখানে দেখো 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট, মানে এই জায়গাটুকু পাস করা সম্ভব না। খিরে কলম পড়লো কেমনি? এই জায়গাটুকু পাস করা সম্ভব না, এটা হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড। বুঝতে পারছো কথাটা? অর্ধপরিবাহীর ক্ষেত্রে দেখো tan ইনভার্স 4, যেটা আমি ছকে লিখে দিছি, এই মানটা কিন্তু এখানে আছে, এভারেজ যে গড় যে মানটা। এবং বলছিলাম যে 1.1 ইলেকট্রন ভোল্টের কম হয়, যেটা কিনা জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.7 আর সিলিকনের ক্ষেত্রে 1.1। বলো সব কিছু পড়াইছি কিনা এখানে? সব কিছু পড়াইছি এখানে, জাস্ট আনসার করা, আর কিছু না। আমরা এই যে এখন ডোপিং টপিকটা আসবো, ঠিক আছে? ডোপিং টপিকটা আসবো। এই পর্যন্ত যা কিছু পড়াইলাম সব কিছু ক্লিয়ার কিনা? আচ্ছা, ডোপিংটা বোঝার জন্য, হোয়াট ইজ ডোপিং? বিশুদ্ধ অবস্থায় আমি সিলিকনের কথা অথবা জার্মেনিয়ামের কথা চিন্তা করতে পারি। সিলিকন বা জার্মেনিয়াম, তুমি যার কথা চিন্তা করো কোনো সমস্যা নাই, জাস্ট এটা চিন্তা করো যে শেষ কক্ষপথে 4টা, শেষ কক্ষপথে কয়টা? 4টা। তো এই সিলিকনগুলো স্বাভাবিক অবস্থায় বা বিশুদ্ধ অবস্থায় কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে না। তাপমাত্রা যদি তুমি বাড়াও, খুবই অল্প পরিবহন করতে পারে, যেটা দিয়ে তুমি ইলেকট্রনিক্স চালাতে পারবা না। তাহলে এদেরকে কি করা যায়? যেহেতু বিশুদ্ধ অবস্থায় এরা পরিবহন করতে পারতেছে না বিদ্যুৎ, আমি এদেরকে কিছুটা ভেজাল মিশিয়ে দিই। কিছুটা কি করি? ভেজাল মিশিয়ে দিই। ভেজাল মিশালে কি হয়? এর বৈশিষ্ট্যে কিছুটা পরিবর্তন হয়, এর মধ্যে ইলেকট্রন এবং হোল তৈরি হয়, ইলেকট্রন বা হোল তৈরি হয়। এইগুলার মাধ্যমে সে আসলে কি পরিবহন ক্ষমতা বাড়ে। কথা বুঝতে পারছো কিনা? তো এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে? ধরো আমি এখন কোন গ্রুপ নিয়ে আলোচনা করতেছি? গ্রুপ নাম্বার 14 নিয়ে আলোচনা করতেছি না? গ্রুপ নাম্বার 14 কি কি আছে? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম। এর মধ্যে যদি ইলেকট্রন বিন্যাসটা দেখি, দেখো এখানে 2,4, এখানে 2,8,4, তাই না? এরকম তো বাড়বে। তো লাস্ট কক্ষপথ আসলে কয়টা? 4টা ইলেকট্রন। আমি যদি গ্রুপ নাম্বার 15 কথা বলি, একটু খেয়াল করো। গ্রুপ নাম্বার 15 কারা কারা আছে? নাই, পানি আছে, শুধু বালি, তাই না? মানে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। আচ্ছা, এদের ইলেকট্রন বিন্যাসটা যদি খেয়াল করো, 2,5, 2,8,5 এরকম তো বাড়বে। তবে শেষ কক্ষপথে কয়টা? এখানে 5টা, ঠিক কিনা? আবার যদি গ্রুপ নাম্বার 13 কথা বলি, একটু ভালো মতো বুঝবে, পড়াটা বুঝলে একদম পুরা ক্লিয়ার। গ্রুপ নাম্বার 13 কথাটা খেয়াল করো। 13 কি কে আছে? বিএনপি, আওয়ামী লীগ গেল ইন্ডিয়াতে, ঠিক কিনা? বিএনপি, আওয়ামী লীগ গেল ইন্ডিয়াতে। তো বোরনে কত? 2,3, অ্যালুমিনিয়ামে 2,8,3, তার মানে শেষ কক্ষপথে 3টা। তার মানে গ্রুপ নাম্বার 14 শেষ কক্ষপথে 4টা, 13 3টা, 15 5টা। আচ্ছা, এখন এই সিলিকনের সাথে মনে করো আমি এই ফসফরাসটা মিশাই দিলাম। সিলিকনের সাথে কি করলাম? ফসফরাসটা মিশাই দিলাম। শেষ কক্ষপথে কয়টা? 5টা। ওকে, তাহলে এখানে 1টা, 2টা, 3টা, 4টা, একটা এক্সট্রা ইলেকট্রন চলে আসছে কিনা? একটা এক্সট্রা ইলেকট্রন চলে আসছে। এই যে একটা এক্সট্রা ইলেকট্রন আসলো, এইটা কি? নেগেটিভ। মাথায় রাখো, এটা কি? নেগেটিভ। ওকে, আবার মনে করো আমি একটা সিলিকনের সাথে, সিলিকনের শেষ কক্ষপথে 4টা, সিলিকনের সাথে আমি অ্যালুমিনিয়াম মিশাই দিলাম বা গ্যালিয়াম মিশাই দিলাম, ঠিক আছে?
তাহলে শেষ কক্ষপথে কয়টা হবে? এখানে কি মিশাইছিলাম? এখানে হচ্ছে ফসফরাস মিশাইছিলাম, এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম মিশাই, তো 3টা আসবে, 1টা 2টা 3টা। এখানে একটা ফাঁকা স্থান আছে কিনা? একটা ফাঁকা স্থান আছে, এখনো যেটা ফিল আপ হয় নাই, একটা ফাঁকা স্থান আছে, ঠিক কিনা? খেয়াল করে দেখো, ফাঁকা যে স্থানগুলা, এই ফাঁকা স্থানগুলা এটাকে তুলনা করছে এর চার্জের যেটা, এটার প্রকৃত চার্জ তো 0, যেহেতু ফাঁকা স্থান, হোল যেটা ফাঁকা স্থান, এটার প্রকৃত চার্জ হচ্ছে 0। যদি প্রশ্ন করে হোলের প্রকৃত চার্জ কত, ফাঁকা স্থান, ফাঁকা মানে কি? গর্ত, হোল, হোলের কথা বলতেছি, হোল, এটা হচ্ছে একটা হোল, গর্ত, ফাঁকা স্থান। এই ফাঁকা স্থানের প্রকৃত চার্জ হচ্ছে 0, বাট এটার আপেক্ষিক চার্জ, আপেক্ষিক চার্জ বা শুধু চার্জ বললে আনসার হবে পজিটিভ, কারণ এটাকে প্লাসের সাথে তুলনা করা হয়, ঠিক আছে? এখানে খেয়াল করো, এখানে একটা এক্সট্রা মাইনাস তৈরি হয়েছিল, তাই না? মানে সবগুলো ফিল আপ হওয়ার পর একটা এক্সট্রা মাইনাস ছিল, তাহলে এটা কি? একটা নেগেটিভ। এটা চার্জ কত? মাইনাস, মানে নেগেটিভ। আপেক্ষিক বলুক আর প্রকৃত বলুক সবই কি? নেগেটিভ। আর হোলের ক্ষেত্রে প্রকৃত চার্জ 0, আপেক্ষিক চার্জ বা শুধু চার্জ পজিটিভ। আর এটা যেটা ইলেকট্রন, ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু চার্জ নেগেটিভ। ওকে, এটা কখন তৈরি হয়েছে? নেগেটিভটা কখন তৈরি হয়েছে? পঞ্চযোজী মৌল দেওয়ার সময়। এই গ্রুপ নাম্বার 15 মানে কি? পঞ্চযোজী। হোল কখন তৈরি হয়েছে? ত্রিযোজী মৌল দেওয়ার সময়। মানে আমি যখন সিলিকন বা জার্মেনিয়ামের সাথে ভেজাল মিশাচ্ছি, ভেজাল হিসেবে আমি কাকে মিশাচ্ছি তার উপর ডিপেন্ড করে নাম হচ্ছে। যখন আমি ভেজাল হিসেবে পঞ্চযোজী মৌল দিচ্ছি, মানে গ্রুপ নাম্বার 15 মৌল দিচ্ছি, তখন তৈরি হচ্ছে এন টাইপ, যেটা এন টাইপ সেমিকন্ডাক্টর। আর যখন আমি গ্রুপ নাম্বার 13 মৌল বা ত্রিযোজী মৌল মিশাচ্ছি, তখন তৈরি হচ্ছে হোল, যাকে আমরা পজিটিভ বলতেছি, তাহলে এটা পি টাইপ সেমিকন্ডাক্টর। আমার কথা কি বুঝতে পারছো? আমার কথা বুঝতে পারছো? এবং একটা বিষয় খেয়াল করে দেখো, এটা কিন্তু তার যোজ্যতা স্তর, তাই না? তার যোজ্যতা স্তর খেয়াল করে দেখবা, বইয়ে একটা চিত্র আছে। এই যে দেখো ইলেকট্রনগুলা, মানে এটা তো শক্তি ব্যান্ড, যে যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড, তাই না? যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড। তো আমরা যদি বলি এই ইলেকট্রনগুলো কোথায় চলে যাবে? এখানে একটা এক্সট্রা ব্যান্ড আসবে, যেহেতু এক্সট্রা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলো কি এখানে চলে যাবে না? মানে পরিবহন ব্যান্ডে চলে যাবে কিনা? ইলেকট্রনগুলো পরিবহন ব্যান্ডে চলে যাবে অবশ্যই। আর হোলগুলো কোথায় তৈরি হয়েছে? যোজ্যতা ব্যান্ডে। এটা যোজ্যতা ব্যান্ড, ঠিক কিনা? এটা যোজ্যতা ব্যান্ড না? পরমাণুর যোজ্যতা না, যোজ্যতা স্তর এটা। তাহলে আমি কথাটা কি বললাম, যে পরমাণুর ক্ষেত্রে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন তৈরি হচ্ছে, এটা ইলেকট্রন পরিবহন ব্যান্ডে চলে যাচ্ছে। আর যোজ্যতা ব্যান্ডে হোল তৈরি হচ্ছে। মানে হোলের অবস্থান কোথায়? যোজ্যতা ব্যান্ডে। ইলেকট্রনের অবস্থান কোথায়? পরিবহন ব্যান্ডে, কারণ এখান থেকে এসে পরিবহন ব্যান্ডে চলে যাচ্ছে। এই জিনিসটা দেখো বইয়ে আছে, পরিবহন ব্যান্ডে, দেখো এখানে পরিবহন ব্যান্ডে মুক্ত ইলেকট্রন, আর যোজন ব্যান্ডে হোল। কথা কি বুঝতে পারছো কিনা? কথাটা বুঝাতে পারছি? এই জিনিসটা লাগবে, কার অবস্থান কোথায়। এবং দেখো যারা এন টাইপ, এটা কিন্তু এন টাইপ, কারণ কি এখানে নেগেটিভ, এটা হচ্ছে এন টাইপ, আর হচ্ছে পি টাইপ। যেটা এন টাইপ পরিবাহী, এন মানে নেগেটিভ, তার মানে এখানে সংখ্যা গুরু, মানে বেশি কোনটা? ইলেকট্রন। সংখ্যা লঘু, কম থাকবে কোনটা? হোল। হোল এখানেও থাকবে, এখানে কিন্তু হোল থাকবে, মানে ইলেকট্রন সাথে কিন্তু হোল থাকবে, এখানে ইলেকট্রন চলে যাবে, ফাঁকা স্থান তৈরি হবে, তবে ইলেকট্রন বেশি থাকবে। মনে রাখবা, যেই পরিবাহী হোক দুইটাই থাকবে, তবে বেশি কোনটা কম কোনটা এটা বুঝতে হবে এই পঞ্চযোজী আর ত্রিযোজী দিয়া। এখানে বেশি কোনটা? ইলেকট্রন, তাহলে কম কোনটা? হোল। এখানে বেশি কোনটা? পি মানে পজিটিভ, হোল। কম কোনটা? ইলেকট্রন। কথা বুঝতে পারছো? সবাই জানো, বুঝতে পারছো কে? তাহলে আমরা একটা ছক করে ফেলবো এখান থেকে, একটা ছক হবে এখান থেকে, যে এন টাইপ এবং পি টাইপের পার্থক্য। তো প্রথমত হচ্ছে তুলনা বিষয়ের মধ্যে দেখবা যে কোন ধরনের পরমাণু যোগ করা হয়েছে। ডোপিং, পঞ্চযোজী পরমাণু বা পঞ্চযোজী মৌল, পঞ্চযোজী মৌল মানে হচ্ছে গ্রুপ নাম্বার 15। আর এখন হচ্ছে ত্রিযোজী মৌল, ত্রিযোজী মৌল মানে হচ্ছে গ্রুপ নাম্বার 13। ঠিক আছে? এরপর হচ্ছে যদি বলি সংখ্যা গুরুবাহক কোনটা?
সংখ্যা লঘু বাহক কোনটা, ঠিক আছে, সংখ্যা গুরু এবং হচ্ছে সংখ্যা লঘু। তো মাথায় রাখবা সংখ্যা গুরু যেটা, এটা হচ্ছে এন্ড মানে ইলেকট্রন নেগেটিভ, আর এখানে হচ্ছে হোল। এখানে সংখ্যা গুরু হবে হোল, সংখ্যা লঘু হবে ইলেকট্রন। বুঝতে পারছো? এরপর যদি অবস্থানের কথা বলি, কার অবস্থান কোথায়? 3 নাম্বার, মানে ইলেকট্রন কোথায় অবস্থান করে? পরিবহন ব্যান্ডে, যেহেতু বিদ্যুৎ পরিবহন করে এখানে, পরিবহন ব্যান্ডে। আর হোল কোথায় তৈরি হয়? হোল কোথায় তৈরি হয়? যোজ্যতা ব্যান্ড। বুঝতে পারছো পড়াটা? দেখো পড়াটা বুঝছো কিনা। আমি প্রথম বেসিকটাও ক্লিয়ার করছি, এখন হচ্ছে ছকটা করে দিলাম, ঠিক আছে? ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু জানাতো। চলো আমরা বইয়ে যাই। আমি একটা কথা বলছিলাম যে ডোপিংয়ের সংজ্ঞা একটু ভালো মতো পড়তে হবে, তাই না? কেন পড়তে হবে দেখাচ্ছি। এখান থেকে কী প্রশ্ন হইতে পারে, তোমরা কোন জায়গায় আটকাইতে পারো। প্রথমত ডোপিংয়ের সংজ্ঞা দেখবা বইয়ের শুরুর দিকে একটা আছে। ডোপিংয়ের সংজ্ঞা দেখবা বইয়ের শুরুর দিকে একটা আছে, এই জায়গাটায় খেয়াল করো। যদি কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহীর সঙ্গে, বিশুদ্ধ মানে কি, সিলিকন জার্মেনিয়াম, কোনো নির্দিষ্ট অপদ্রব্যের খুব সামান্য অংশ, নির্দিষ্ট অপদ্রব্য মানে কি, গ্রুপ নাম্বার 15, গ্রুপ নাম্বার 13 এর মৌলগুলা, সামান্য অংশ কতটুকু? 10 লক্ষ ভাগের 1 ভাগ। এটা এমসিকিউ। যে ডোপিং করা হয় কত অনুপাতে? 10 লক্ষ ভাগের 1 ভাগ, মানে 10 লক্ষ ভাগ তুমি যদি বিশুদ্ধ নাও, তার 1 ভাগ মাত্র নিবা ওই গ্রুপ নাম্বার 15 বা 13। এটা বুঝতে হবে। মেশানো হলে কি হয়, এর রোধ অনেক গুণ কমে আসে। মানে তুমি যে সিলিকন জার্মেনিয়ামের কথা বলতেছো, এর রোধ অনেক গুণ কমে আসে, এটাকে বলা হয় ডোপিং। কয়টা প্রশ্ন হইতে পারে দেখছো? সামান্য অংশ কতটুকু মিশানো হয় এবং এর ফলে কি হয়, রোধ কমে আসে। এইটা একটা এমসিকিউ। আরও আছে, এখানেই শেষ না, এখানে আরও একটা পড়ার জায়গা আছে যেটা তুমি ভুল করতে পারো। রোধ কমে আসে, এটা মাথায় রেখো। রোধ যে কমে আসে এই পয়েন্টটা মাথায় রেখো। ওকে, এই জায়গাটায় আসো এখন। এই যে বিশুদ্ধ অর্ধপরিবাহীতে খুবই সামান্য পরিমাণ বিশেষ অপদ্রব্য মিশানো হলে প্রচুর পরিমাণে তড়িৎবাহক পাওয়া যায়, এটাকে বলা হয় ডোপিং। এর প্রশ্ন কেমন করতে পারে, ডোপিংয়ের ক্ষেত্রে কোনটি সত্য বা কোনটি মিথ্যা? খুবই সামান্য পরিমাণে অপদ্রব্য মেশালে সামান্য পরিমাণ তড়িৎবাহক পাওয়া যায়, সামান্য পরিমাণ অপদ্রব্য মিশালে প্রচুর পরিমাণ তড়িৎবাহক পাওয়া যায়, প্রচুর পরিমাণ অপদ্রব্য মিশালে সামান্য পরিমাণ তড়িৎবাহক পাওয়া যায়, প্রচুর পরিমাণ অপদ্রব্য মিশালে প্রচুর পরিমাণ তড়িৎবাহক পাওয়া যায়। কয়টা অপশন তৈরি করলাম দেখছো? সামান্য জায়গায় প্রচুর লাগাই দিলাম, প্রচুরের জায়গায় সামান্য লাগাই দিলাম, অপশন হয়ে গেল 4টা। পরীক্ষা হলে দেখে মাথা ঘুরাইতে পারে। তো সাবধান থাকতে হবে যে 10 লক্ষ ভাগের 1 ভাগ মিশাইছি, তার মানে খুবই সামান্য পরিমাণ অপদ্রব্য মিশাইছি, কিন্তু রোধ অনেক কমে গেছে, মানে কি প্রচুর পরিমাণ তড়িৎবাহক পাইছি। আমার কথা থেকে বুঝতে পারছো প্রশ্ন কি টাইপের হইতে পারে? ওকে, গেল এটা। এবং কখন কোনটা মিশাবে এটা বুঝতে পারছো। এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিকের বেসিকটা তো ক্লিয়ার। ইন্ট্রিনসিক মানে কি, তার সজাত, সে যেমন আছে তেমন বিশুদ্ধ, কোনো অপদ্রব্য মিশ্রিত ছাড়া। যেমন সিলিকন জার্মেনিয়াম নিজে, এরা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। প্রশ্ন যদি আসে নিচের কোনটি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, সিলিকন অথবা জার্মেনিয়াম দাগাই দিবা। আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর যেটা, যেমন দেখো দুটো টাইপের হইতে পারে, এন টাইপ হইতে পারে, পি টাইপ হইতে পারে। তুমি যদি ত্রিযোজন মিলো মিশাও, ত্রিযোজন মিশাইলে বা পঞ্চযোজি মিশালে দুটা ভিন্ন টাইপের পাবা। ত্রিযোজি মিশালে পাবা পি টাইপ, আর পঞ্চযোজি মিশালে পাবা এন টাইপ। এটা কিন্তু পড়াই দিছি, তাই না? এই যে ইলেকট্রন হোলের ধারণা, এটা কিন্তু আশা করি ক্লিয়ার। কখন এন টাইপ পাবা, কখন পি টাইপ পাবা? এন টাইপ তখনই পাবা যখন তুমি গ্রুপ নাম্বার 15 মৌলগুলো মিশাবা, রাইট? গ্রুপ নাম্বার 15 মানে পঞ্চযোজি। ওকে, এখানে দেখো তো পড়ানো হয়েছে কিনা, সংখ্যা গুরু বা গরিষ্ঠ বা বেশি যেটা, ওটা আসলে কোনটা? এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রন, ইলেকট্রন। আর সংখ্যা লঘু যেটা লঘিষ্ঠ বা কম, সেটা আসলে কি? হোল, ধনাত্মক হোল। পি টাইপের ক্ষেত্রে কি করবা? ত্রিযোজি মৌল মিশাবা। ঠিক তার উল্টা,
হোল হচ্ছে এই ক্ষেত্রে সংখ্যা গুরু, আর ইলেকট্রন হচ্ছে এই ক্ষেত্রে সংখ্যা লঘু। দেখো পড়াগুলা বুঝছো কিনা? ওকে, তাহলে আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ অনেকগুলো পড়া শেষ হয়ে গেল। আমরা নেক্সট হচ্ছে যাব জাংশন ডায়োডের গঠন কার্যক্রম, মানে ডায়োড থেকে যে পড়াশোনা। ঠিক আছে, ডায়োড পড়াশোনাটা বুঝতে হবে ভালো মতো। এন আর পি টাইপ দুইটা মিশনের পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডায়োড। ঠিক আছে, এন টাইপ এবং পি টাইপ মিশনের পরে যেটা পাবো সেটা হচ্ছে ডায়োড। এখন আমি এটা ক্লাসের শুরুতে কথা বলছিলাম যে কার্বন এটাকে অন্তরক তুল্য অর্ধপরিবাহী বলা হয়। প্রশ্ন হচ্ছে কেন? দেখো আমরা গ্রুপ নাম্বার 14-এর মধ্যে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম এই তিনটা পাইছি। এনার্জি গ্যাপের যে পড়াটা আশা করি মনে আছে তোমাদের, এনার্জি গ্যাপের পড়াটা, যে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মাঝখানে নিষিদ্ধ ব্যান্ডের যে গ্যাপ, এনার্জি গ্যাপ, সেটা হচ্ছে এনার্জি গ্যাপ। তো সিলিকনের ক্ষেত্রে মানটা কত? 1.1 ইলেকট্রন ভোল্ট। জার্মেনিয়ামের ক্ষেত্রে মান কত? 0.7 ইলেকট্রন ভোল্ট, শক্তির মান। ইলেকট্রন ভোল্ট মানে শক্তি। কার্বনের ক্ষেত্রে মানটা হচ্ছে 5.5 ইলেকট্রন ভোল্ট। খেয়াল করে দেখো কত? 5.5 ইলেকট্রন ভোল্ট। আমরা জানি অন্তরকের ক্ষেত্রে এই এনার্জি গ্যাপের মান হচ্ছে 6 to 15 ইলেকট্রন ভোল্ট। এটা কিন্তু একদম এর কাছাকাছি, তাই না? এই জন্য কার্বনকে বলা হয় অন্তরক তুল্য অর্ধপরিবাহী। এটাকে অর্ধপরিবাহীর আন্ডারে বলা হয় না, অন্তরক তুল্য অর্ধপরিবাহী। বুঝতে পারছো কেন বলা হয়? এটা পরীক্ষায় আসতে পারে, বিভিন্ন জায়গায় আছে আর কি। ক্লিয়ার? নেক্সট তাহলে হচ্ছে আমরা ডায়োডের টপিকটা যাচ্ছি। ডায়োডটা একটু বোঝার চেষ্টা করো, এই চিত্রটা বুঝলেই হবে। এখানে দুইটা চিত্র আছে, রাইট? এই দুইটা চিত্র তুমি যদি বুঝো তো ডায়োডটা মোটামুটি ক্লিয়ার। আগে একটু দেখি ডায়োড শব্দটা ভেঙে। ঠিক আছে, ডায়োড, তাই না? DIODE, ডায়োড। তাহলে এখানে ডাই মানে হচ্ছে দুই, ডাই মানে হচ্ছে দুই, তার মানে দুইটা প্রান্ত থাকবে। তাহলে এটাকে যদি আমি একটা ডায়োড বলি, এর কিন্তু দুইটা প্রান্ত, একটা মনে করো এন প্রান্ত আর একটা মনে করো পি প্রান্ত, রাইট? তো এই ডায়োডের অংশ কয়টা, প্রান্ত কয়টা, এরকম প্রশ্ন আসতে পারে। তো প্রান্ত দুইটা, এন আর পি, তাই না? দুইটা প্রান্ত, বাট অংশ কয়টা? দেখো অংশ কিন্তু তিনটা, একটা, দুইটা, তিনটা। এই মাঝখানে অংশটা কোত্থেকে আসলো বলতেছি, এটা আমাদের আমরা আসবো এখন। মাঝখানে অংশটা কোত্থেকে আসলো মনে রাখবা, অংশ হচ্ছে তিনটা বাট প্রান্ত হচ্ছে দুইটা। ডায়োডের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? ডায়োডের ক্ষেত্রে অংশ হচ্ছে তিনটা, প্রান্ত হচ্ছে দুইটা। তো তিনটা অংশ আসলে কি এটা বোঝার চেষ্টা করি আমরা। দেখো এইটা হচ্ছে মনে করো পি, মানে পি যে আমাদের সেমিকন্ডাক্টর, এটা হচ্ছে এন। এই পি এন যেটা একসাথে আমরা পাশাপাশি যুক্ত করছি। পাশাপাশি যুক্ত করলে কি হলো, এইখান থেকে হোলগুলা, যেহেতু এখানে হোল বেশি আর এখান থেকে হচ্ছে ইলেকট্রন বেশি, রাইট? তো হোলগুলো হচ্ছে ব্যাপিত হওয়া শুরু করলো, এখান থেকে ইলেকট্রনগুলো ব্যাপিত হওয়া শুরু করলো। মানে একদিক থেকে ইলেকট্রন ব্যাপিত হওয়া শুরু করছে, আরেক দিক দিয়ে হচ্ছে হোল ব্যাপিত হওয়া শুরু করছে। ব্যাপন প্রক্রিয়ায় তারা ব্যাপিত হইতে হইতে এই যে অংশটা দেখতে পাচ্ছ মাঝখানের অংশটা, এই জায়গাটা এসে প্লাস মাইনাস মিক্সড হয়ে গেছে এবং একটা নিরপেক্ষ স্তর তৈরি করছে। প্লাস মাইনাস মিক্স হয়ে গেছে এবং একটা নিরপেক্ষ স্তর তৈরি হয়েছে। যারা এই চিত্রটা গোলমাল লাগতেছে, আমার এই চিত্রটা ফলো করো। যারা বইয়ের চিত্র ভালো মতো বুঝো নাই, এটা হচ্ছে এন। এন মানে কি? এখানে ইলেকট্রন বেশি। ঠিক আছে, এন মানে হচ্ছে এখানে ইলেকট্রন বেশি, এন। আর এটা হচ্ছে মনে করো পি। পি মানে কি? এখানে হোল বেশি। ঠিক আছে, হোল মানে হচ্ছে আমি এখানে ফাঁকা ফাঁকা স্থান দিয়ে বোঝাচ্ছি। এখন কি হয়েছে, এই জায়গাটা যখন পাশাপাশি আনছি, মাঝখানের যে জায়গাটা এটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা নিরপেক্ষ হয়ে গেছে, প্লাস মাইনাস মিক্স হয়ে ব্যাপন প্রক্রিয়া এই জায়গাটা কি হয়ে গেছে? নিরপেক্ষ হয়ে গেছে। তো স্তর কোনটা, কয়টা হইলো? একটা স্তর, দুইটা স্তর, তিনটা স্তর। এই নিরপেক্ষ স্তর এটা এখন বাধা হয়ে দাঁড়াইছে না? আমি যদি একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করি, এটাকে যদি এখন ব্যাটারি দিয়ে কানেক্ট করি, এই জায়গাটা দিয়ে ব্যাটারি কানেক্ট করি, তাহলে বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে কি বাধা হয়ে দাঁড়াইছে না? এটা বাধা হয়ে দাঁড়াইছে, রাইট? তো এই বাধাটাকে ভাঙতে হবে। এই যে নিরপেক্ষ স্তর বা বাধার জায়গাটার স্পেশাল নাম আছে, একটু পরে বলবো। এই বাধাটাকে কী করতে হবে? ভাঙতে হবে। এই বাধা ভাঙার জন্য নির্দিষ্ট পরিমাণে ভোল্টেজ এখানে দিতে হবে। সিলিকনের ক্ষেত্রে এই ভোল্টেজের মানটা হচ্ছে 0.7 ভোল্ট, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে এই ভোল্টেজের মান হচ্ছে 0.3 ভোল্ট।
ঠিক আছে, অফ করে দিব। কী বললাম কথাটা? সিলিকনের ক্ষেত্রে এই মানটা হচ্ছে 0.7 ভোল্ট, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে এই মানটা হচ্ছে 0.3 ভোল্ট। মানে এই জায়গার যে ভোল্টেজটা, তুমি এতটুকু ভোল্টেজ দিলে এই বাধাটা পেরিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারবে এই ডায়োডের মধ্য দিয়ে। ডায়োড তো বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, তার মানে বিদ্যুৎ চলাচল করতে হবে, রাইট? এই যে বাধাটা কার ক্ষেত্রে বেশি? সিলিকনের ক্ষেত্রে বেশি, কারণ এখানে বেশি বেশি ভোল্টেজ লাগতেছে। জার্মেনিয়ামের ক্ষেত্রে কম, যার কারণে জার্মেনিয়াম ব্যবহার করলে কিন্তু যন্ত্রপাতিগুলো ভালো কাজ করে। বাট আমরা কেন সিলিকন ব্যবহার করি? সব ইলেকট্রনিক্সে সিলিকন কেন ব্যবহার করা হয়? কারণ সিলিকনের প্রাপ্যতা বেশি, দাম কম। জার্মেনিয়ামে দাম বেশি। জার্মেনিয়াম যদি ব্যবহার করা হইতো, একটা মোবাইল ফোনের দাম দেখা যেত 5 লাখ 10 লাখ টাকা হয়ে যেত। দাম বেশি, এটা সিলিকনের দাম কি কম, এই জন্য সব জায়গায় সিলিকন ব্যবহার করা হয়। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা বইয়ে যাই এই জায়গাটুকু বোঝার জন্য। দেখো, যেই জায়গাটাকে আমরা বাধা বলতেছিলাম তখন, এর নাম হচ্ছে জাংশন প্রাচীর। এটা একটা নিঃশেষিত স্তর, এটা একটা নিঃশেষিত স্তর। এটা কেন তৈরি হয়েছে? ব্যাপন প্রক্রিয়ার ফলে প্লাস এবং মাইনাস মিক্স হয়ে তৈরি হয়েছে। এর নাম হচ্ছে নিঃশেষিত স্তর, এবং এটা একটা জাংশন প্রাচীর বলা হয়, বেরিয়ার বলা হয়, বাধা বলা হয়। বেরিয়ার মানে বাধা, তোমরা সবাই জানো। এই বেরিয়ারটাকে পার করার জন্য কিছু পরিমাণ বিভব দিতে হবে, যার কারণে এটাকে অনেক সময় বিভব পার্থক্য অঞ্চল বলা হয়। এই বিভবের মান কত অলরেডি বলে দিছি। সিলিকনের ক্ষেত্রে মান হচ্ছে 0.7 ভোল্ট, এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে মান হচ্ছে 0.3 ভোল্ট। ঠিক আছে, কথা কি বুঝতে পারছো? এখন একটু এখান থেকে কাহিনী আছে। এই কার্যক্রম থেকে সম্মুখবর্তী যোগ বা ফরওয়ার্ড বায়াস, আর বিমুখ যেই যোগ বা হচ্ছে রিভার্স বায়াস, এই কথাটা বুঝতে হবে। ঠিক আছে, মানে এইটার যে নেক্সট পড়া, আমরা তো বুঝছি যে ডায়োড কেমনে তৈরি হয়। এটা এন থাকে, এটা পি প্রান্ত থাকে, এন প্রান্ত এবং পি প্রান্তের মাঝখানে একটা নিরপেক্ষ অঞ্চল বা নিঃশেষিত অঞ্চল বা বেরিয়ার তৈরি হয়, জাংশন বেরিয়ার। এটাকে পার করার জন্য নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ দিতে হয়, এটা আমরা বুঝছি। এখন এই ভোল্টেজটা যে তুমি দিবা, এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা তো দুইভাবে কানেক্ট করতে পারবা। দুইভাবে বলতে আসলে কি বুঝাইছি খেয়াল করো, একটু ভালো মতো বুঝছো ওই জায়গাটা। এখান থেকে বড় অপশনের প্রশ্ন হয়, লাস্ট ইয়ারের আগের বছর আসছিল। এটা হচ্ছে ওই যে বেরিয়ারটা, ঠিক আছে, জাংশন বেরিয়ার বা বিভব পার্থক্য অঞ্চল বা নিঃশেষিত অঞ্চল যাই বলো, বাধাটা। এটা মনে করো এন, এটা মনে করো পি। সেম, আমি এই পাশের চিত্র আঁকি। এই জায়গাটা ভালো মতো বুঝছো, হ্যাঁ, মনোযোগ দিও সবাই। এটা হচ্ছে সেই জাংশন বেরিয়ারটা বা বিভব পার্থক্য অঞ্চলটা। এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি। তো এই জায়গাটুকু পার করতে হলে আমার ভোল্টেজ দিতে হবে, ভোল্টেজ কানেক্ট করি। ওকে, তো খেয়াল করে দেখো, ব্যাটারির ক্ষেত্রে আমি দুইভাবে কানেক্ট করতে পারি। এইখানে দেখো একরকম কানেক্ট করছি, এখানে একরকম কানেক্ট করছি। তো ব্যাটারির ক্ষেত্রে এটা হচ্ছে এন প্রান্ত, এটা হচ্ছে পি প্রান্ত, নেগেটিভ আর পজিটিভ। ব্যাটারি নেগেটিভ আর পজিটিভ প্রান্ত, মানে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তাহলে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এটা হচ্ছে পি প্রান্ত, এটা হচ্ছে এন প্রান্ত ব্যাটারির ক্ষেত্রে। আর এটা তো হচ্ছে ডায়োডের ক্ষেত্রে এন আর পি। খেয়াল করে দেখো, যখন আমি এই ডায়োডের এন প্রান্তের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত কানেক্ট করছি, এই নেগেটিভকে কী করবে? ঠেলা দিবে। একটা পাউরুটির কথা চিন্তা করো, মনে করো হাতে একটা পাউরুটি আছে। এই পাউরুটিকে আমি যদি এভাবে চাপ দিই, পাউরুটি এরকম সামনের দিকে যাবে না? এরকম যখন এই মাইনাসের সাথে মাইনাস কানেক্ট করছি, নেগেটিভের সাথে যখন নেগেটিভ কানেক্ট করছি, এই কিন্তু এই দিকে প্রেশার দেবে, তখন এই বাধার প্রাচীরটা ভেঙে যাওয়ার চেষ্টা করবে। আবার পজিটিভের সাথে যখন পজিটিভ কানেক্ট করছি, এই কিন্তু এই দিকে একটা চাপ দিবে, এই বাধার প্রাচীরটা সে কি ভেঙে যাওয়ার চেষ্টা করবে। এবং এই বাধার প্রাচীর ডিঙিয়ে যতক্ষণ আমি 0.7 ভোল্ট দিব সিলিকনের ক্ষেত্রে, এটা যদি সিলিকন হয় তাহলে সিলিকনের ক্ষেত্রে যদি আমি 0.7 ভোল্ট দেই, এই বাধার প্রাচীর ভেঙে সে আসলে কি বিদ্যুৎ চলাচল শুরু হবে। বিষয় হচ্ছে এরকম, প্রথমে কিছুক্ষণ এদিকে যদি ভোল্টেজ হয়, এদিকে যদি ভোল্টেজ হয়, এদিকে যদি বিদ্যুৎ হয়, 0.7 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ পরিবহন হবে না, যাবে 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 0.7 ভোল্ট পাইলে সে এরপরে কি আস্তে আস্তে বিদ্যুৎ পরিবহন করা শুরু করবে। এই হচ্ছে গ্রাফ। মানে আমি যদি কারেন্টের সাথে ভোল্টেজের গ্রাফটা দেখাই, 0.7 ভোল্ট পর্যন্ত সে আসলে বিদ্যুৎ পরিবহন করতেছে না, বাট যখনই সে 0.7 ভোল্ট পাইছে, এই বাধাটা পার হয়ে গেছে, সে আস্তে আস্তে বিদ্যুৎ পরিবহন করা শুরু করছে। কথা বুঝছো কিনা? এই গ্রাফটা বুঝছো কিনা? বাট এখানে ঝামেলাটা কোন জায়গায়? এখানে আমি নেগেটিভ প্রান্তের সাথে ব্যাটারি পজিটিভ কানেক্ট করছি, তার মানে এটা উল্টা হয়ে গেল, রাইট? আর ব্যাটারি নেগেটিভের সাথে আমি এর পজিটিভ কানেক্ট করছি, তার মানে উল্টা হয়ে গেল না? এই ক্ষেত্রে কিন্তু এই বাধার প্রাচীর ডিঙ্গাবি দূরের কথা, এই প্রাচীরটা আরও বড় হয়ে যাবে, কারণ সে উল্টা দিকে টানতেছে। প্রাচীরটা বড় হয়ে গেল কিনা বলো? প্রাচীরটা বড় হয়ে গেল কিনা? এইখানে যেখানে প্রাচীরটা ছোট হয়ে যাবে,
বা হচ্ছে জায়গাটা পার হয়ে যাবে, এখানে প্রাচীরটাও কিন্তু উল্টা বড় হয়ে যাবে, মানে নিঃশেষিত অঞ্চল বা বিভব পার্থক্য প্রাচীর বা তুমি যে জাংশন ব্যারিয়ার যেটাই বলো, এই জায়গাটা কিন্তু বড় হয়ে যাবে, কারণ এটা উল্টা দিকে টানতেছে, এই জায়গাটা বড় হয়ে যাবে, ব্যাপন অঞ্চলটা বড় হয়ে যাবে। এইটা কি বলা হয়? রিভার্স বায়াস। এটা কি বলা হয়? রিভার্স বায়াস। আর এটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস মানে কি? যেভাবে বায়াসিং করলে বা যেভাবে কানেক্ট করলে বিদ্যুৎটা সূক্ষ্মভাবে পরিবহন হবে। আর রিভার্স বায়াস মানে কি? যেখানে উল্টা এদিকে বিদ্যুৎ যাবে। তবে এখানেও বিদ্যুৎ যাবে, এটা যখন এভাবে প্রসারিত হচ্ছে একটা পর্যায়ে এটা ভেঙে যাবে, এই পুরো যন্ত্রটাই নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছো? তো এটা প্রসারিত হইতে 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 যেই পর্যায়ে এটা ভেঙে যাবে, তখন একটানা অনেক বড় একটা গ্রাফ দেখা যাবে যে বিদ্যুৎ অনেকটুকু পরিমাণ হয়েছে, বাট ওই অল্প সময়ের জন্য, এরপরে ঠুস, বুঝছো কিনা? ওইটা একটা নাম আছে, ঠিক আছে, ওইটার নাম আছে, তোমার হচ্ছে অ্যাভালেন্স ব্রেকডাউন বলা হয়, মানে যন্ত্রটা যখন একদম ভেঙে যাচ্ছে। ওকে, এটা বইয়ে আছে, আমি দেখাবো। তো দুইটার কমন কনসেপ্টটা বুঝতে পারছো কিনা? ফরওয়ার্ড বায়াসে ব্যাটারির এন প্রান্তের সাথে আমরা এর এন প্রান্ত কালেক্ট করতেছি, এটা প্লাসের সাথে পি কানেক্ট করতেছি, আর এখানে উল্টা কানেক্ট করতেছি, যার কারণে এখানে নিঃশেষিত অঞ্চলটা বেড়ে যাচ্ছে, এখানে নিঃশেষিত অঞ্চলটা কমে যাচ্ছে, এখানে বিদ্যুৎ ভালো মতো পরিমাণ হচ্ছে, এখানে পরিমাণ হচ্ছে না, ভেঙে যাচ্ছে যন্ত্রটা। কথা ক্লিয়ার? দেখো, মোটামুটি 10 মিনিটের মতো টপিকটা পড়াইছি, বেসিকটা ক্লিয়ার কিনা? ওকে, আমরা এই টপিকটা পড়ার সময় একটা জায়গায় একটু কনফিউশন পাবো। কীরকম কনফিউশন পাবো? সিলিকন এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে এখানে হচ্ছে তুলনার বিষয়, এখানে হচ্ছে সিলিকন, এখানে হচ্ছে জার্মেনিয়াম। দেখো এনার্জি গ্যাপের কথা তোমাদের মনে আছে কিনা? এনার্জি গ্যাপের মান যখন পড়ছো, সিলিকন ছিল 1.1 ইলেকট্রন ভোল্ট, জার্মেনিয়াম ছিল 0.7 ইলেকট্রন ভোল্ট। বাট তুমি এখন যখন এই ভোল্টেজের মানটা পড়তেছো, এই ভোল্টেজের কিছু নাম আছে, যেমন কাট ইন ভোল্টেজ বা হচ্ছে জেনার ভোল্টেজ বা হচ্ছে নি ভোল্টেজ। এইগুলা কি নাম কেন দেওয়া হয়েছে জানো? কাট ইন মানে ভিতরে প্রবেশ করা, কোনো কিছু কেটে ভিতরে প্রবেশ করা। তো চিত্রটা খেয়াল করছো কিনা দেখো, সে কিন্তু এই ভোল্টেজের মাধ্যমে বিদ্যুতের মধ্যে প্রবেশ করতেছে। তারপর জেনারেল ভোল্টেজ হচ্ছে এটা বিদ্যুৎ জেনারেট করতেছে এই ভোল্টেজে। নি ভোল্টেজ বলা হয় কারণ এটাকে উল্টায় দেখলে হাঁটুর মতো লাগে, এই জিনিসটা যদি উল্টাও দেখবা হাঁটুর ভাঁজের মতো লাগতেছে, এরকম লাগতেছে, ঠিক আছে, এই জন্য নি ভোল্টেজ বলা হয় এটাকে। তো এই ভোল্টেজগুলো, এই যে এই সবগুলো কিন্তু ভোল্টেজের মান, তাই না? এগুলো কিসের মান? ভোল্টেজের মান। এই মানটা সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট, জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 ভোল্ট। কনফিউশনের জায়গাটা খেয়াল করছো কিনা? এখানেও 0.7, এখানেও 0.7। একবার সিলিকনে, একবার জার্মেনিয়ামে কখন? যখন ইলেকট্রন ভোল্ট, আর সিলিকনে কখন? যখন শুধু ভোল্ট। তাই ভালো মতো খেয়াল রাখবা কোনটা ভোল্টেজ আর কোনটা ইলেকট্রন ভোল্ট, ভালো মতো খেয়াল রেখা পরে জাগাবা, তাহলে কিন্তু ভুল যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? আমার কথাটা বুঝছো কিনা? ভুল যাওয়ার সম্ভাবনা আছে যে, বুঝছো কিনা? আচ্ছা, যদি এই পর্যন্ত আমরা বুঝি, তাহলে ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস একটা ছক করে ফেলবো, এরপরে বইয়ে যাব। আমাদের নেক্সট যে ছকটা, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসের। পরে আমরা বইয়ে গেলে বুঝতে পারবো যে বই আসলে কী কী বলছে। 1 নাম্বার টপিক হবে সংযোগ, ব্যাটারির সাথে যে সংযোগ। ইজি, এটা থেকে এমসিকিউ বেশি আসে, আমি মার্ক করে দিচ্ছি, এমসিকিউ আসে এখান থেকে। পি প্রান্তের সাথে কার পি প্রান্ত? তোমার হচ্ছে ডায়োডের পি প্রান্তের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত, এবং এন প্রান্তের সাথে কার এন প্রান্ত? ডায়োডের এন প্রান্তের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত। এটা থেকে এমসিকিউ বেশি আসে। আরেকটা আছে টপিক, ওইটাও বলবো। আর রিভার্সে ঠিক উল্টা, মানে পি এর সাথে নেগেটিভ প্রান্ত, এন এর সাথে পজিটিভ প্রান্ত। ঠিক আছে, বুঝছো যে সংযোগটা কিভাবে দেওয়া হচ্ছে? ভালো ডিস্টার্ব করতেছি। ওকে, 2 নাম্বার আমরা সংযোগটা বুঝতে পারছি। এখন হচ্ছে নিঃশেষিত অঞ্চল, যেটা বলছি, এই নিঃশেষিত অঞ্চলের প্রস্থ বা বেধ। নিঃশেষিত অঞ্চলের বেধ বা প্রস্থ যাই বলো, নিঃশেষিত অঞ্চলের বেধ। ফরওয়ার্ড বায়াসে কি এটা কমে যায়?
কমে যায়, কিন্তু রিভার্স বায়াসের ক্ষেত্রে দেখবা এটা বেড়ে যায়। এটাই মেডিকেলে আসছিল সম্ভবত 22-এ, সম্ভবত 22-23-এ আসছিল। ঠিক আছে, তোমরা প্রশ্নটা চেক করলে দেখতে পাবে। ওকে, 3 নাম্বার, বিদ্যুতের পরিমাণটা একটু বুঝতে হবে যে কোথায় বিদ্যুতের পরিমাণটা কেমন। তো আমরা বুঝতে পারতেছি ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে বিদ্যুৎ বেশি পরিবাহিত হবে, রাইট। বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ দেখবা ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার লেভেলে। এম এ মানে কি মিলি অ্যাম্পিয়ার। তোমাদের মনে হতে পারে মিলি অ্যাম্পিয়ার তো ছোট, না, এর থেকে ছোট হচ্ছে রিভার্স বায়াসে মাইক্রো অ্যাম্পিয়ার। ঠিক আছে, মাইক্রো অ্যাম্পিয়ার। ওকে, এবং রিভার্স বায়াসের ক্ষেত্রে কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়, এটা আমি বই থেকে দেখাচ্ছি। আমরা এখানে আবার ফেরত আসবো, একটু ফাঁকা রাখো, 4 নম্বর পয়েন্টে ফাঁকা রাখো। রিভার্স বায়াসের ক্ষেত্রে কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। ফরওয়ার্ড বায়াসে দেখতে পাবা যে এখানে সম্মুখবর্তী যে ঝোঁক, ব্যাটারির পি প্রান্তের সাথে ধনাত্মক প্রান্ত, ব্যাটারি মানে পি টাইপের সাথে ব্যাটারি ধনাত্মক প্রান্ত, এবং ব্যাটারি ঋণাত্মক প্রান্ত হচ্ছে এন টাইপ সাথে। বুঝতে পারছো, এন নেগেটিভ এগুলো একসাথে। ওকে, এখানে দেখো আমাদের হচ্ছে বিভব প্রাচীর যেটা, এটা উচ্চতা বা বিস্তার হ্রাস পায়, যেহেতু বিভব প্রাচীরের ভোল্টেজের মান খুবই কম, সুতরাং সমবর্তী ভোল্টেজ প্রয়োগ করলে বিভব প্রাচীরের প্রস্থতা কি হ্রাস পায়। এই জিনিসটা কিন্তু লিখে দিচ্ছি তোমাদের, এই জিনিসটা বুঝছো কিনা সবাই একটু জানাও। বিদ্যুতের পরিমাণ বলছিলাম যে এখানে অবিরাম চার্জ তথা বিদ্যুৎ প্রবাহ চলতে থাকে এবং এর মান হচ্ছে মিলি অ্যাম্পিয়ার লেভেলের। এম এ মানে হচ্ছে মিলি অ্যাম্পিয়ার লেভেলের। ঠিক আছে, এই সবগুলো কথা আসলে বৈশিষ্ট্য পার্টটাই লেখা আছে, বৈশিষ্ট্যটা পড়লে একদম হয়ে যায়, উপরের কথা না পড়লেও হয়। যে জাংশন ডায়োডের অভ্যন্তরে উভয় প্রকার সংখ্যাগুরু বাহকের দ্বারা তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়। ঠিক আছে, কিন্তু বহিবর্তনীতে কেবলমাত্র ইলেকট্রন দ্বারা প্রবাহ হয়। বহিবর্তনী মানে কি, ডায়োডের বাইরের যে অংশটা আমি যে চিত্র দেখাইছিলাম, এই পার্টটা, এই যে এই পার্টটা তো অবশ্যই ইলেকট্রন দ্বারা পরিবাহিত হবে, রাইট। কিন্তু এই যে এটা ভিতরে, জাংশন ডায়োডের ভিতরে ইলেকট্রন এবং হোল দুইটা দিয়ে পরিবহন হয়, কিন্তু বাইরে বহিবর্তনীতে এই জায়গাটায় শুধু ইলেকট্রন দ্বারা পরিবহন হয়। ওকে, সম্মুখবর্তী বায়াস পথে সাধারণত মিলি অ্যাম্পিয়ারে বিদ্যুৎ পাওয়া যায়, রাইট। বিভব প্রবাহ মাত্রা বৃদ্ধি পায় যদি বিভব পার্থক্য প্রয়োগ করে। প্রযুক্ত বিভব পার্থক্য মানে কি, সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট, জার্মেনিয়ামে 0.3 ভোল্ট। প্রবাহ মাত্রা ও প্রযুক্ত বিভব পার্থক্য চিত্র অঙ্কন করলে সরলরেখা পাওয়া যায় না। সরলরেখা পাওয়া যায় না মানে কি, যেরকম হয়। ঠিক আছে, এই হচ্ছে কথা। সম্মুখবর্তী বায়াসে নিঃশেষিত অঞ্চলের বেদ হ্রাস পায়, এটা বলছি কিনা বলো। নিঃশেষিত অঞ্চলের বেদ কি হয়, হ্রাস পায়। যেখানে কি হয়, জাংশন ডায়োডের অভ্যন্তরে সংখ্যাগুরু বাহকের দ্বারা তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়, কিন্তু বহিবর্তনীতে কি ইলেকট্রন দ্বারা পরিবহন হয়, যেটা আমি একটু বলছি, দুইটা ক্ষেত্রে সেম। আর এখানে মাইক্রো অ্যাম্পিয়ারে বিদ্যুৎ বলছি, আর এখানে হচ্ছে বেদ কি হয়, বৃদ্ধি পায়। নিঃশেষিত অঞ্চলে বেদ কি হয়, বৃদ্ধি পায়। এই জায়গাটা একটা চিত্র দেখতে হবে, একটা চিত্র আছে এখানে, এই যে এই জিনিসটা সরলরেখা হয় বললাম না, যে এখানে সরলরেখা হয়, এই যে সরলরেখা, এটা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ বা জেনার ভোল্টেজ। ঠিক আছে, ব্রেকডাউন ভোল্টেজ বা হচ্ছে জেনার ভোল্টেজ, এটা কখন কাজ করে, এটা কখন কাজ করে খেয়াল করো। এই যে সম্মুখযোগের ক্ষেত্রে সমবর্তী ভোল্টেজে তোমার হচ্ছে জার্মেনিয়ামের জন্য 0.3 ভোল্ট, সিলিকনের জন্য 0.7 ভোল্ট। তো তুমি যখন সম্মুখবর্তী যোগ দিবা তখন কিন্তু ভালো মতো বিদ্যুৎ পরিবহন হবে, কোনো সমস্যা নেই, রাইট। এটাকে আমরা বলতেছি সূচন ভোল্টেজ বা থ্রিশন ভোল্টেজ বা কাট ইন ভোল্টেজ বা জেনার ভোল্টেজ, তুমি যেই ভোল্টেজই বল, এই ভোল্টেজটা দিলে বিদ্যুৎ পরিবহনটা শুরু হচ্ছে, রাইট। ওকে, এবং এটা হাঁটুর মধ্যে দেখা যায়, এই জন্য এটা নি ভোল্টেজও বলা হয়। একই কথা যখন তুমি বিমুখী যোগের ক্ষেত্রে যাবা তখন কিন্তু এই জিনিসটা স্যাচুরেটেড থাকে না, মানে বিষয়টা সরাসরি যে বিদ্যুৎ পরিবহন হবে এরকম না, একদম যন্ত্রটা ভেঙে যায়, ব্রেকডাউন হয়ে যায়, রাইট। এই জিনিসটাকে দেখো আমাদের এখানে নাম দিছে ব্রেকডাউন ভোল্টেজ, রাইট। পিএন জাংশনের ক্ষেত্রে রোধ সম্পূর্ণরূপে ভেঙে যায় বা জাংশনে বিভব বাধা একেবারে বিলুপ্ত হয়ে গেছে বলে মনে হয়, এই জন্য বিশেষ ভোল্টেজকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ। কথা কি বুঝতে পারছো কেন ব্রেকডাউন নামে বলতেছে? ওকে, এবং বিজ্ঞানী জেনারেটর ক্রিয়া করছে তাই এটাকে জেনার ক্রিয়া বলা হয়। আরেকটা নাম আছে এখানে অ্যাভালেন্স ব্রেকডাউন। অ্যাভালেন্স ব্রেকডাউন কেন বলা হয়, কারণ যন্ত্রটা ভেঙে যাচ্ছে। ওকে, আর রিভার্স বায়াসের ক্ষেত্রে যেহেতু তোমার রিভার্সলি কারেন্ট পরিবাহিত হচ্ছে, মানে
এক মুহূর্তের জন্য, এই জন্য এটাকে বলা হয় রিভার্স স্যাচুরেটেড কারেন্ট। এই হচ্ছে কথা, বুঝতে পারছো? আর কিছু না, মাইক্রো অ্যাম্পিয়ার লেভেল তো অলরেডি পড়াইছি, এই কয়েকটা তথ্য পড়লেই বুঝে যাবে। মানে মোট কথা, রিভার্স বায়াস করলে ওই ভোল্টেজটাকে ব্রেকডাউন ভোল্টেজ বলতেছে, আর সম্মুখ বায়াস করলে এটাকে যেহেতু বিদ্যুৎ পরিবহন হচ্ছে তাই কাট ইন ভোল্টেজ বলতেছে, জেনারেল ভোল্টেজ বলতেছে, তারপর হচ্ছে নি ভোল্টেজ বলতেছে। বুঝতে পারছো কিনা? ওই ভোল্টেজের মানটা কিন্তু সিলিকন জার্মেনিয়ামের ক্ষেত্রে লাগবে। এই যে অ্যাভালেন্স ব্রেকডাউনের কথা বলছি, যে রিভার্স বা কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহ বৃদ্ধির ফলে ডিপ্রেশন লেয়ার অঞ্চলে সংযোগস্থলে রোদের পতন ঘটে, এই পর্যায়কে অ্যাভালেন্স ব্রেকডাউন বলা হয়। ঠিক আছে? এই পর্যায়ে ডায়োড তার কার্যকারিতা সম্পূর্ণ হারিয়ে ফেলে ব্রেকডাউন ভোল্টেজের পর ধ্বংস সাধারণত স্থায়ীভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। এই অ্যাভালেন্স ব্রেকডাউনের কথাটা মাথায় রাখবে। এটা কার ক্ষেত্রে দেখা যায়? এটা শুধুমাত্র রিভার্স বায়াসের ক্ষেত্রে দেখতে পাবা, ফরওয়ার্ড বায়াসে কিন্তু এরকম ঘটনা ঘটবে না। তাহলে এই জিনিসটা এখানে নোট করে রাখবা, যেখানে অ্যাভালেন্স ব্রেকডাউন দেখা যায়, অ্যাভালেন্স ব্রেকডাউন দেখা যায়। বাংলাতে লিখি, অ্যাভালেন্স ব্রেকডাউন দেখা যায়, যা কিনা শুধুমাত্র কি রিভার্স বায়াসের বৈশিষ্ট্য। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাভালেন্স ব্রেকডাউন দেখা যাবে না। এই তো পড়া বুঝছো? এখন রিডিং দিলে আশা করি মোটামুটি বুঝতে পারবা। গতি ও রোধের ক্ষেত্রে কাহিনীটা আসলে কি? গতি ও রোধ আসলে কিছুই না ডায়োডের ক্ষেত্রে। তোমার হচ্ছে গতি ও রোধ আসলে কিছুই না। আমরা ভি ইকুয়ালস টু আইআর সূত্র পড়ছি না? ওই জিনিসটাই, জাস্ট এখানে রোধটার নাম দিছে গতি ও রোধ, আর সমান ভি বাই আই। এখানে ভোল্টেজটাও চেঞ্জ হচ্ছে, বিদ্যুৎটাও চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছো কিনা? দেখো এই জিনিসটাই, এই যে এটাই। আর রোধের একক ওহম। এখানে ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে, আজকে চেঞ্জ হচ্ছে, গতিও মানে কি একটা জায়গা থেকে একটা যাচ্ছে, এই জন্য তার নাম দিয়েছে গতিও রোধ, আর কিছুই না। এখান থেকে সূত্র প্রশ্ন আসতে পারে, আর কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে? তো আদর্শ ডায়োড কাকে বলে যে সংখ্যাটা দেখে রাখো। যেসব ডায়োড সম্মুখ ঝোঁকে থাকাকালে একটি নিখুঁত পরিবাহী এবং বিপরীত ঝোঁকে মানে রিভার্স বায়াসে থাকাকালে অন্তরকে নিয়ে আচরণ করে, তারা হচ্ছে ডায়োড। কারণ যদি সে রিভার্স বায়াসে থাকাকালে অন্তরকে নিয়ে আচরণ না করে, তাহলে তো সে ভেঙে যাবে, যন্ত্র নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছো কিনা? এই জন্য কে আদর্শ? যে কিনা ফরওয়ার্ডে থাকাকালে কাজ করে কিন্তু রিভার্স থাকার সময় চুপচাপ বসে থাকে, অন্তরকে তো কাজ করে, সে হচ্ছে আদর্শ ডায়োড। পড়া বুঝতে পারছো? ওকে, তা আমরা এখন রেকটিফিকেশন নামের টপিকে আসছি। রেকটিফিকেশন থেকে কি পড়তে হবে? দেখো, এইচএসসি লেভেলে যদি বলি, এখানে অনেকগুলো চিত্র পড়তে হয়, অনেক কিছু পড়তে হয়। বাট তুমি এখন মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তোমার পড়া কিন্তু একদম কম। তোমার জাস্ট বুঝতে হবে যে এই রেকটিফিকেশন মানে কি এবং এখানে কি কাজ করে, কি ব্যবহার করা হয়। যেই পদ্ধতিতে এসি কারেন্ট মানে অল্টারনেট কারেন্ট বা পরিবর্তী প্রবাহকে ডিসি কারেন্ট বা হচ্ছে ডিরেক্ট কারেন্টে রূপান্তর করা হয় বা একমুখী প্রবাহে রূপান্তর করা হয়, এসি কারেন্টগুলো হচ্ছে মনে করো এরকম এরকম, কিন্তু ডিসি কারেন্টগুলো এরকম, মানে এরকম পরিবর্তী প্রবাহগুলোকে একমুখী করতেছি, আমি এক দিকে নিতেছি। তাহলে এসি থেকে আমি কি করতেছি? ডিসিতে রূপান্তর করতেছি। এটাকে বলতেছি একমুখীকরণ বা হচ্ছে রেকটিফিকেশন। এবং যেই যন্ত্র যেটা করা হয় তার নাম হচ্ছে রেকটিফায়ার। এই রেকটিফায়ারে ডায়োড ব্যবহার করা হয়। যার প্রশ্ন কি আমি বলি, এসিকে ডিসিতে রূপান্তর করাকে কি বলে? রেকটিফিকেশন বলে, 1 নম্বর প্রশ্ন। এসিকে ডিসিতে রূপান্তর করে কে? রেকটিফায়ার, 2 নম্বর প্রশ্ন। রেকটিফায়ারে কি ব্যবহার করা হয়? ডায়োড ব্যবহার করা হয়, 3 নম্বর প্রশ্ন। এই 3টা প্রশ্ন এখান থেকে হতে পারে, এই 3টার বাইরে এখান থেকে প্রশ্ন হওয়া সম্ভব না। কথা বুঝতে পারছো? নেক্সট প্রশ্ন, এই একমুখী কারক বা রেকটিফায়ার কয় রকমের হতে পারে? উত্তর হচ্ছে 2 রকমের হতে পারে। কীরকম হতে পারে? একটা হচ্ছে অর্ধতরঙ্গ একমুখী কারক, আর একটা হচ্ছে পূর্ণতরঙ্গ একমুখী কারক। এর বাইরে আর কিছু লাগবে? আর কিছু লাগবে না, এর বাইরে এখানে আর কিছু লাগবে না। নেক্সট প্রশ্নটা হইতে পারে যে আমরা যে বললাম যে পূর্ণ তরঙ্গ অর্ধতরঙ্গ, এই পূর্ণ তরঙ্গ থেকে একটু পড়া হইতে পারে। কীরকম পড়া? পূর্ণ তরঙ্গ একমুখীকরণ 2ভাবে করা যায়, একটা ট্রান্সফরমারের সাথে 2টা ডায়োড ব্যবহার করার মাধ্যমে, অথবা একটা ট্রান্সফরমারের সাথে 4টি ডায়োড ব্যবহার করার মাধ্যমে। তো প্রশ্ন করতে পারে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ কিভাবে করা যায়? একটার সাথে 3টা, একটার সাথে একটা, একটার সাথে 2টা, এরকম প্রশ্ন করতে পারে। তো তুমি বুঝতে পারলে একটার সাথে 2টা হওয়া সম্ভব, একটার সাথে 4টা হওয়া সম্ভব। একটা ট্রান্সফরমার আর একটা 4টা কি ডায়োড। ওকে, এই তো এখান থেকে আর তেমন কোনো অনেক পড়া না, কিচ্ছু লাগবে না, এগুলোতে কিচ্ছু লাগবে না। বুঝতে পারছো কিনা? এই ভোল্টেজের মানটা জেনে রাখবা যে ডায়োড ভোল্টেজে মান কত? 15 ভোল্ট।
আর কিছু লাগবে না। দেখো অনেক অনেক উল্টাপাল্টা চিত্র, এগুলা এইচএসসিতে লাগতো, মেডিকেলের জন্য সব বাদ, এগুলো সব বাদ, কিছু পড়বে না। দেখো ডায়োডের সাহায্যে একমুখীকরণ বা রেকটিফিকেশন। তো প্রশ্ন করবে একমুখীকরণে কি কাজে লাগে, আনসার হচ্ছে ডায়োড। অপশনে ট্রানজিস্টর দিয়ে দিবে, অনেক কিছু দিয়ে দিবে, বাট আনসার কি ডায়োড। অনেক পড়া মনে হচ্ছে না, এগুলো একটাও লাগবে না। ওকে, চলে আসছি আমরা ট্রানজিস্টরে। এতক্ষণ আমরা দুই প্রান্ত নিয়ে পড়াশোনা করতেছিলাম, দুইটা হচ্ছে প্রান্ত, এন প্রান্ত এবং পি প্রান্ত। এবার আমরা প্রান্তটা বাড়ায় দিব। ডায়োড মানে হচ্ছে দুই, ডাই মানে দুই। এবার আমরা ট্রাই পড়বো, ট্রাই মানে তিন, এন পি এন, ট্রাই থেকে আসছে ট্রানজিস্টর। কথা বুঝতে পারছো? ট্রানজিস্টরে কয়টা অংশ? তিনটা অংশ। কথা বুঝতে পারছো? আমরা ডাই থেকে চলে আসছি ট্রাইয়ে, ডাই থেকে চলে আসছি ট্রাইয়ে। ট্রাই মানে হচ্ছে ট্রানজিস্টর, তিনটা অংশ, পিএনপি অথবা এনপিএন। কথা ক্লিয়ার? এই ট্রানজিস্টর থেকে শুরুতে কিছু পড়া আছে, এই জায়গাটার মধ্যে পড়া আছে, খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা। কেন গুরুত্বপূর্ণ? দেখো ট্রানজিস্টর হচ্ছে তিন প্রান্ত বিশিষ্ট, একটা এমসিকিউ। ট্রানজিস্টর কয় প্রান্ত বিশিষ্ট? তিন প্রান্ত বিশিষ্ট একটি অর্ধপরিবাহী ডিভাইস। তেল অবশ্যই অর্ধপরিবাহী, তুমি বুঝতেছো এনপিএন মানে কি, অর্ধপরিবাহী, যার অন্তর্মুখী প্রবাহকে নিয়ন্ত্রণ করে বহির্মুখী প্রবাহ, বিভব পার্থক্য এবং ক্ষমতা নিয়ন্ত্রণ করা হয়। ঠিক আছে, এটার মধ্যে আমরা আসবো যে কিভাবে এটা কাজ করে, এটা নিয়ে পড়া আছে। আমরা যেমন একটু আগে রেকটিফিকেশন পড়ছি, একটু পরে অ্যাম্প্লিফিকেশন পড়াটাও পড়বো। আচ্ছা, এই ট্রানজিস্টর আবিষ্কার করার ক্ষেত্রে কয়জন বিজ্ঞানী নাম আছে? তিনজন বিজ্ঞানী নাম আছে, বার্ডিন, ব্রাটেন, শকলে। বার্ডিন, ব্রাটেন, শকলে, এই তিনজন বিজ্ঞানীর নাম ট্রানজিস্টর আবিষ্কারের সাথে সংযুক্ত। এবং যেহেতু ট্রানজিস্টর আবিষ্কারের ফলে ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো তৈরি করা সম্ভব হয়েছে, তাই এইটা হচ্ছে ইলেকট্রনিক যন্ত্রপাতির ক্ষেত্রে মানে যুগান্তকারী আবিষ্কার। এই ট্রানজিস্টর না থাকলে আজকে এই মোবাইল ফোন, এই ল্যাপটপ, তোমরা অনলাইন ক্লাস কিছু করতে পারত না। কথা বুঝতে পারছো? এই জন্য তিনজন বিজ্ঞানীর নাম লাগবে। ওকে, গঠনে আসো। ট্রানজিস্টর দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর আর একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। এর তিনটা অংশ থাকে। ঠিক আছে, একটা হচ্ছে অ্যামিটার, বাংলা হচ্ছে নিঃসারক, একটা হচ্ছে বেস, বাংলা হচ্ছে পিট, আর একটা হচ্ছে কালেক্টর, বাংলা হচ্ছে সংগ্রাহক। এই তিনটার ক্ষেত্রে কি কি তথ্য তোমাকে জানতে হবে আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, ট্রানজিস্টর এই তিনটার ক্ষেত্রে কি কি জানতে হবে সেটা আমি লিখে দিচ্ছি। ট্রানজিস্টর প্রথমত হচ্ছে তিনটি অংশ, দুই রকমের হতে পারে, এনপিএন ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টর। ঠিক আছে, এই যে তিনটা অংশ, এক নম্বর হচ্ছে কালেক্টর, এমিটার থেকে শুরু করো, এক নম্বর হচ্ছে এমিটার অথবা নিঃসারক, বাংলা সহমন রাখতে হবে, বলতেছি বারবার বাংলা সহমন রাখতে হবে। দুই নম্বর হচ্ছে বেস বা হচ্ছে পিট, তিন নম্বর হচ্ছে কালেক্টর বা সংগ্রাহক, কালেক্টর বা সংগ্রাহক। ঠিক আছে, তো এই তিনটার তিন রকম বৈশিষ্ট্য। যেমন আমরা বলছি না যে এই এনপিএন বা পিএনপি যাই বলো, এগুলো তো ডোপায়িত, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, তাই না? তো এগুলোকে ডোপায়িত করতে হয়, তার মানে এগুলোকে ডোপায়িত করতে হবে, মানে ট্রানজিস্টর তৈরি করার জন্য যেই এনপিএন ব্যবহার করবে এদেরকে ডোপায়িত করতে হবে না? তো যেটা অ্যামিটার বা নিঃসারক, এটা হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বেশি ডোপায়িত করা হয়। আমার কথাটা বুঝছো কিনা? মানে অ্যামিটার বা নিঃসারক হচ্ছে সবচেয়ে বেশি ডোপায়িত করা হয়, ডোপিং করা হয় সবচেয়ে বেশি কোথায়? অ্যামিটারের মধ্যে। এরপর বেস বা পিট দেখতেছো, এটা হচ্ছে ট্রানজিস্টরের সবচেয়ে পাতলা অংশ। এটা এমসিকিউটা বুঝতে পারছো? এটা হচ্ছে ট্রানজিস্টরের সবচেয়ে পাতলা, তাই জিজ্ঞেস করবে ট্রানজিস্টরের সবচেয়ে পাতলা অংশ কোনটা, আনসার হচ্ছে বেস। ঠিক আছে, আর এই যে কালেক্টর দেখতেছো, এই কালেক্টর হচ্ছে সবচেয়ে পুরু, কালেক্টর হচ্ছে সবচেয়ে পুরু। কথা ক্লিয়ার? এই যে কয়টা তথ্য বললাম এগুলো বিভিন্ন এমসিকিউতে আসছে। ওকে, আচ্ছা এখন দেখো আমাদের বইয়ে একটা সূত্র আছে, সূত্র হচ্ছে এরকম, আইই মানে অ্যামিটারের কারেন্ট ইকুয়ালস টু আইবি প্লাস হচ্ছে আইসি। মানে অ্যামিটারের কারেন্টটা আসলে দুই ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে বেস কারেন্ট আর একটা হচ্ছে কালেক্টরের কারেন্ট। বুঝতে পারছো? তো ট্রানজিস্টরটা যদি আমি দেখাই, মনে করো এটা ট্রানজিস্টর হয়,
এরকম তিনটা অংশ, এন পি এন, তাই তো। তো এইখানে দেখো এই যে এইরকম থাকে, তো অ্যামিটারের অংশ থেকে যে বিদ্যুৎটা বের হয়, অ্যামিটারের অংশ থেকে যে বিদ্যুৎটা বের হয়, ধরো আমি বললাম যে অ্যামিটার থেকে 100% বিদ্যুৎ বের হইল, এর মধ্যে 5% যায় হচ্ছে বেস বা সবচেয়ে পাতলা অংশ যেটার মধ্যে, এবং বাকি 95% কালেক্ট করা হচ্ছে কালেক্টর। মানে কালেক্টরের কাজ হচ্ছে বিদ্যুৎটা কালেক্ট করা। তাহলে আমি যদি বলি রেঞ্জটা, সিরিয়ালটা খেয়াল করো, সবচেয়ে বেশি বিদ্যুৎ প্রবাহ কোনটার মধ্যে? অ্যামিটারের মধ্যে। তারপরে বিদ্যুৎ প্রবাহ কোনটার মধ্যে? কালেক্টরের মধ্যে। এরপরে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে বেজের মধ্যে। কথা কি বুঝতে পারছো? আমার কথা কি বুঝতে পারছো? সবচেয়ে বেশি বিদ্যুৎ প্রবাহ অ্যামিটারের মধ্যে, এরপর বেইজে, এরপর কালেক্টর, এরপর বেইজে। এইটা একটা এমসিকিউ যে নিচের কোনটি সঠিক, বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? অ্যামিটারে বিদ্যুৎ প্রবাহ সবচেয়ে বেশি, অ্যামিটারে বিদ্যুৎ প্রবাহ সবচেয়ে বেশি, তারপর হচ্ছে কালেক্টর, তারপর হচ্ছে বেস। মনে থাকবে এই জিনিসটা? ওকে, তো আমরা চলো বইয়ে চলে যাই আবার। এগুলো বইয়ে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে আছে। দেখো, ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা একটা পড়া পাইছি এখানে যে ট্রানজিস্টরের উপযোগিতা কি, মানে কেন এটা ব্যবহার করা হচ্ছে। ট্রানজিস্টর আকারে ছোট, খুব ছোট, খুব সামান্য বিভবেই কাজ করতে পারে, এর ক্রিয়া তাৎক্ষণিক মানে দ্রুত কাজ করতে পারে, দীর্ঘস্থায়ী মানে একটা যন্ত্র তুমি দেখতেছো মোবাইল ফোন 5 থেকে 10 বছর টিকে যাচ্ছে, যান্ত্রিক কম্পন সহ্য করতে পারে, তো এই মোবাইল নিয়ে যতই ঝাঁকাও কাজ করে কিন্তু, এবং সস্তা। এগুলো হচ্ছে তার উপযোগিতা। কিন্তু কিছু অসুবিধা অবশ্যই আছে, তাই না? যেমন এটা উষ্ণতায় খুব সুগ্রাহী। এই জিনিসটা দেখে হয়তো অনেকে মনে হতে পারে যে এটা তো ভালো, সুগ্রাহী মানে তো এটা ভালো। আমার কথাটা বুঝছো কিনা? যখন প্রশ্ন করবে নিচের কোনটি ট্রানজিস্টরের অসুবিধা, তোমরা তো অপশনে খুঁজবা যে কোনটা অসুবিধা। সুগ্রাহী কথাটা দিয়া তো অসুবিধা মনে হচ্ছে না, সুবিধা মনে হচ্ছে। আমার কথাটা বুঝছো কিনা? পরীক্ষা হলে কোন জায়গায় প্যাচ খাবা? সুগ্রাহী কথাটা দিয়া তো সুবিধা মনে হচ্ছে, তো কোন জায়গায় ঝামেলাটা কোন জায়গায়? এই উষ্ণতায় খুব সুগ্রাহী কথাটা মানে হচ্ছে যদি কোনো যন্ত্র গরম হয়ে যায় ট্রানজিস্টর নষ্ট হয়ে যাবে। বেশি গরম হয়ে গেলে ট্রানজিস্টর কী হয়ে যাবে? পুড়ে যাবে। উষ্ণতায় সুগ্রাহী মানে কি? সে বেশি গরমে সহ্য করতে পারে না। কথা বুঝতে পারছো? আর এটা খুবই কম উৎপাদন শক্তি দেয়, মানে তুমি বেশি বড় যন্ত্র ব্যবহার করতে পারবে না, ছোট ছোট যন্ত্র ব্যবহার করতে হবে, এই হচ্ছে কাহিনী। ব্যবহার দেখো, তড়িৎ সংকেত বিবর্ধন করতে, যাকে আমরা অ্যাম্প্লিফিকেশন বলি। এছাড়াও সুইচ হিসেবে ট্রানজিস্টর ব্যবহৃত হয়। তো আমি যদি বলি যে সেমিকন্ডাক্টর থেকে সবচেয়ে কমন প্রশ্ন কি? ডায়োডের ব্যবহার, ট্রানজিস্টরের ব্যবহার, এবং স্টুডেন্টরা এটাই প্যাচ খায়, মানে ডায়োডের ব্যবহার কোনটা বুঝতে পারে না এবং ট্রানজিস্টরের ব্যবহার কোনটা বুঝতে পারে না। তোমরা যারা বেসিক থেকে মনে রাখতে পারো যে ডায়োড এমনি কাজ করে, সো এটা আমি রেকটিফিকেশনে ব্যবহার করব। যেহেতু ট্রানজিস্টর এভাবে কাজ করে, তাহলে এটা হচ্ছে অ্যাম্প্লিফিকেশনে কাজ করে। যারা এটা বুঝো তারা তো ভালো, আর যারা বুঝো না তারা ঠাড়া মুখস্থ করে ফেলবা। যেহেতু প্রশ্ন আসে ঠাড়া মুখস্থ করে ফেলবা। আমি সিরিয়াল সাজায় দিচ্ছি, বুঝছো? আমি সাজায় দিচ্ছি যে কীভাবে তুমি পড়বা। তোমার কাজ হচ্ছে মুখস্থ করে ফেলবা যদি না বুঝো, আর বুঝলে তো হইলই। ওকে, তো টপিকের নাম হচ্ছে ব্যবহার। ট্রানজিস্টর থেকে যে ব্যবহারগুলো আসে, সরি ট্রানজিস্টর না, মানে সেমিকন্ডাক্টর থেকে যে ব্যবহারগুলো আসে, এখানে হচ্ছে ডায়োডের ব্যবহার, এখানে হচ্ছে ট্রানজিস্টরের ব্যবহার। তো ডায়োডের ব্যবহার থেকে কি পড়ছি আমরা? রেকটিফিকেশন, রেকটিফিকেশন বা হচ্ছে একমুখী কারক। একমুখী কারক হিসেবে ডায়োড মূলত কাজ করে, ঠিক আছে? তো এটা মানেই কি? এটা মানে হচ্ছে এসি থেকে ডিসিতে রূপান্তর করা। একই সেম কথা, এসি থেকে ডিসিতে রূপান্তর করা। এছাড়াও এটা সিগন্যাল ডিটেক্টর হিসেবে কাজ করতে পারে, সিগন্যাল ডিটেক্টর হিসেবে কাজ করতে পারে। এই হচ্ছে ডায়োডের যে ব্যবহার, ঠিক আছে? ট্রানজিস্টর যেটা, এটা হচ্ছে অ্যাম্প্লিফিকেশন করে। অ্যাম্প্লিফিকেশন মানে বুঝো? বিবর্ধক। মাইক দেখছো না? মাইক, আমার প্রিয় ভাইয়েরা আমাকে অমুক পদে ভোট দিন, এত আস্তে আস্তে কথা বলতেছে নেতা, কিন্তু মাইকে তো অনেক জোরে শোনা যাচ্ছে। এটা কেমনে সম্ভব? এই ট্রানজিস্টরের কারণে। অ্যাম্প্লিফিকেশন বা বিবর্ধন করে, বুঝতে পারছো কি? কম সংকেতটাকে মনে করো ছোট একটা সংকেত, এরকম সংকেত, এটাকে সে এতটুকু বড় বানায় দেয়, তাহলে কম সাউন্ডটাকে বেশি সাউন্ডে সে রূপান্তর করে। কে? ট্রানজিস্টর। অ্যাম্প্লিফিকেশন বা বিবর্ধক।
বুঝতে পারছো কিনা? এবং একই সাথে এটা কিন্তু সুইচের কাজও করে। তো যেটা পরীক্ষায় আসে যে যন্ত্র কোন কোন যন্ত্রে ব্যবহার করা হয়, বুঝলাম যে এই দুইটা কাজ করে, বাট যন্ত্র কি কি? তো তুমি চিন্তা করবা কোন কোন যন্ত্রে জুড়ে সাউন্ড হয়, কোন কোন যন্ত্রে জুড়ে সাউন্ড হয়। 1 নাম্বার মাইক, মাইকে জুড়ে সাউন্ড হয়। অ্যালার্ম ঘড়িতে জুড়ে সাউন্ড হয়, অ্যালার্ম সার্কিট বা অ্যালার্ম ঘড়ি, ঠিক না? ইন্টারকম, তারপর হচ্ছে তুমি চিন্তা করতে পারো অ্যালার্ম ঘড়ি বলো অ্যালার্ম সার্কিট বলো, দুটার মধ্যে সেম। কলিং বেল আছে না বাসায়, কলিং বেল, কলিং বেলে জুড়ে সাউন্ড হয়, ঠিক না? কলিং বেল, রেডিও, ঠিক আছে? এই জিনিসগুলা পড়ে ফেলবা, এগুলোর মধ্যে ট্রানজিস্টরের ব্যবহার আছে, বুঝতে পারছো? মাইক, আরেকবার যদি বলি নোট করে ফেলো, মাইক, অ্যালার্ম সার্কিট, ইন্টারকম, কলিং বেল, রেডিও। ওকে, এগুলো ভালো মতো পড়ে ফেলবে, এগুলো পরীক্ষা আসে ব্যবহার থেকে। নেক্সট আমরা যদি বইয়ে যাই, কার্যক্রম থেকে অনেক কথা এখানে লেখা আছে, সব কিছু আসলে লাগে না। এই যে কিছু ইলেকট্রন 5% হচ্ছে বেস প্রবাহ সৃষ্টি করে, 95% হচ্ছে কালেক্টর অঞ্চলে চলে যায়, এগুলো সব কিছু তোমাদের পড়ায় দিছি। IE সমান IB প্লাস IC, এগুলো কিন্তু পড়ায় দিছি, ঠিক আছে? কোন অংশ পাতলা, কোনটা হচ্ছে বেশি, কোনটা বেশি ডোপিং করা হয়, সব কিন্তু পড়ায় দিছি, ঠিক আছে? বেস হচ্ছে খুব পাতলা, এগুলো বইয়ে যা যা লাইন আছে আমি কিন্তু এগুলো সাজায় দিছি, তো তোমাদের এখান থেকে রিডিং আসলে না পড়লেও হবে, কোনো সমস্যা নেই। ওকে, এখানে একটু খেয়াল করো, ট্রানজিস্টরের মৌলিক বিন্যাস নিয়ে কিছু কথাবার্তা বলছে। তো মৌলিক বিন্যাস আসলে জিনিসটা কি, মানে সাধারণ পিট বিন্যাস, মানে কয়টা জিনিস পড়ছি আমরা? 3টা জিনিস পড়ছি, বেস, কালেক্টর এবং হচ্ছে অ্যামিটার। তো প্রত্যেকটা থেকে তুমি হচ্ছে সাধারণ একটা বিন্যাস করতে পারবা, যেমন সাধারণ পিট বিন্যাস, সাধারণ নিঃসারক বিন্যাস, সাধারণ হচ্ছে সংগ্রাহক বিন্যাস, এরকম 3 ধরনের বিন্যাস হওয়া সম্ভব, এই আর কি। এটা নিয়ে এক্সট্রা কোনো পড়া নাই। এমসিকিউতে কয়েকটা পড়া আছে, মানে এমসিকিউ বেসড, যে কমন, যেটা হচ্ছে সাধারণ মানে কি কমন, কমন অ্যামিটার যে বিন্যাসটা, তো ওইটার মধ্যে তোমার কোনটা এন প্রান্তে কানেক্ট করা হয়, কোনটা পি প্রান্তে কানেক্ট করা হয়, এরকম একটা প্রশ্ন আসতে পারে। তো মাথায় রাখবা যে NPN, যেটা এন এর সাথে নেগেটিভ কানেক্ট করবা আর পি এর সাথে পজিটিভ কানেক্ট করবা। আমার কথাটা বুঝতে পারছো কিনা, আমি কি বলছি বুঝতে পারছো কিনা? এটা এমসিকিউতে আছে, এমসিকিউ ক্লাসে আমি সলভ করে দিছি, তাও এখানে একটু দেখায় দিই। ধরো এখানে হচ্ছে আমাদের এন, পি আর এন, তো তুমি হচ্ছে এন এর সাথে কি ব্যাটারি এন কানেক্ট করবা, আর পি এর সাথে কি ব্যাটারি পি কানেক্ট করবা, ঠিক আছে? সম্মুখবর্তী বায়ু যদি দিতে চাও। তো এইগুলো আসলে ওই এমসিকিউ বেসড প্রবলেমগুলো আমরা ক্লাসে সলভ করে দিছি। এখানে তো প্রবলেম নেই, এখানে তো জাস্ট থিওরি নিয়ে কথাবার্তা বলছে, তাই এখানে এইসব প্রবলেমে যাচ্ছি না। ওই প্রবলেমগুলো এমসিকিউ ক্লাসে সলভ পেয়ে যাবা। ওকে, খুব ইজি, মানে কঠিন কিছু না, ক্লাস করলেই ক্লাসেই ব্যাখ্যা পেয়ে যাবে, এগুলো এক্সট্রা কিছু না, এগুলো লাগবে না। ট্রানজিস্টরের ব্যবহারের মধ্যে দেখতে পাচ্ছ অ্যাম্প্লিফিকেশন, যা অলরেডি বলে দিয়েছি তোমাদের, ঠিক আছে? আলফা এবং বিটার ক্ষেত্রে সূত্রটা একটু মনে রাখতে হবে। দেখতে পাচ্ছ এখানে প্রবাহ লাভ হচ্ছে বিটা, আর একটা আছে প্রবাহ বিবর্ধন গুণক আলফা, প্রবাহ বিবর্ধন গুণক আলফা। এই দুইটার ক্ষেত্রে সূত্রটা একটু পড়তে হবে, ঠিক আছে? দুইটার ক্ষেত্রে কী পড়তে হবে? সূত্রটা একটু পড়তে হবে। আমি সূত্রটা পড়ায় দিচ্ছি, কীভাবে তুমি মনে রাখবে আমি দেখা দিচ্ছি। সূত্র একটা হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক, আরেকটা হচ্ছে প্রবাহ লাভ। তো প্রবাহ বিবর্ধন গুণক হচ্ছে আলফা, যারা এটাও ভুলে যাও মনে রাখতে লাভের মধ্যে যে ব আছে, বতে হচ্ছে বিটা, লাভের মধ্যে কি আছে? ব আছে, বতে হচ্ছে বিটা, লাভ। ওকে, তো দেখো আলফা ইকুয়ালস টু কি, বিটা ইকুয়ালস টু কি, এই তো আমাদের টেনশন। তো এই আলফা কিন্তু প্রবাহ বিবর্ধন গুণক, এর সাথে কিন্তু গুণগত রসায়নের আলফার কোনো সম্পর্ক নাই, ওই যে আলফা রশ্মি বিটা রশ্মিদের কোনো সম্পর্ক নাই। তবে আমরা মনে রাখার স্বার্থে টেকনিক হিসেবে ব্যবহার করার জন্য আমরা মনে রাখবো যে আলফা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। আমরা জানি আলফা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, তার মানে আলফা হচ্ছে ধনাত্মক। আলফা জিনিসটা কি? ধনাত্মক। ওকে, তার মানে এখানে প্লাস থাকবে, যদিও এই আলফা ওই আলফা এক না, মনে রাখার স্বার্থে। আর আমরা জানি বিটা হচ্ছে ইলেকট্রন, বিটা হচ্ছে কি ইলেকট্রন, তো এখানে কি হবে? মাইনাস হবে। আমার কথাটা বুঝছো কি না?
আমার কথাটা বুঝছো কিনা? এই যে আমরা এই সূত্রগুলো পড়তেছি, আলফা হচ্ছে ধনাত্মক, বিটা হচ্ছে ঋণাত্মক। ওকে, আলফা পড়তেছো না, উপরে বিটা বসায় দাও, নিচে বিটা বসায় দাও, এখানে 1 বসায় দাও। বিটা পড়তেছো না, উপরে আলফা বসায় দাও, নিচে আলফা বসায় দাও, এখানে 1 বসায় দাও। 1 এই জায়গায় সেম, বিটা বিটা, আলফা আলফা, যেটা পড়তেছো তার উল্টা রশ্মিটা। তাহলে এখন দেখো সূত্রটা সহজ হয়ে গেল কিনা। আলফা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, তাহলে প্লাস, বিটা হচ্ছে কি ইলেকট্রন রশ্মি, তাহলে হচ্ছে কি মাইনাস। মনে থাকবে, এভাবে তুমি সূত্রগুলো সহজে মনে রাখতে পারবা। বিটা সমান আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। একটু এক্সট্রা পড়া আছে যে বিটা সমান হচ্ছে আইসি বাই আইবি, মানে কালেক্টরের কারেন্ট ডিভাইডেড বাই বেইজের কারেন্ট, তাই না? আবার দেখো আলফা সমান লেখা আছে আইসি বাই আইই, তার মানে আমরা বুঝতে পারলাম যে উপরে আইসি কমন, আলফার ক্ষেত্রে ই আর বিটার ক্ষেত্রে কি বি। তো কীভাবে মনে রাখবো? এটা মনে রাখার ক্ষেত্রে ঠিক আছে যে আলফা সমান হচ্ছে, আমি কি বললাম, উপরে আইসি তো দুইটার মধ্যেই কমন, কালেক্টর কারেন্ট দুইটার মধ্যেই কমন, যেটা বি বিটা এখানে বি, তো বাকি আছে কি সি আর বি যদি চলে যায় বাকি আছে কি ই, বাকি আছে, তাহলে ই বসায় দাও। আমার কথা কি বুঝতে পারছো কিনা? কেমনে মনে রাখলাম এই মানে সিম্পল সূত্রটা মনে রাখলাম কিভাবে? ছোট তো দুই রকম, আলফা সমান আইসি বাই আইই, বিটা সমান আইসি বাই আইবি। বিটা মানে বি, তাহলে এখানে বি বসায় দিচ্ছি, বিটা মানে কি বি, তাহলে এখানে হচ্ছে বি বসায় দিচ্ছি। আর আলফার মধ্যে কি বাকি আছে, সি চলে গেল, বি চলে গেল, তো ই বাকি আছে, যে ই বসায় দিচ্ছি। ঠিক আছে, কথা বুঝতে পারছো? দশমিকের পর 4 ঘর পর্যন্ত হিসাব করবা, ঠিক আছে? দশমিকের পর সালমান, দশমিকের পর 4 ঘর পর্যন্ত হিসাব করবা, তাহলেই হবে। ওকে, ট্রানজিস্টরের অ্যাম্পলিফায়ারের ব্যবহার কোথায় কোথায়? অ্যালার্ম সার্কিট, রেডিও, মাইক, ইন্টারকম। পড়াইছি কিনা বলো? এগুলো কিন্তু পড়াই দিছি, তাই না? ম্যাক্সিমাম পড়া শেষ, এখন যা পড়া সব হচ্ছে আইসিটির পড়া। ঠিক আছে, সুইচের ব্যবহারটা আমরা বলে দিচ্ছি, সুইচ হিসেবে ট্রানজিস্টর ব্যবহৃত হয়। আমরা এখন যা পড়বো সব হচ্ছে আইসিটির পড়া, ঠিক আছে? আইসিটিতে পড়ছো, এগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতির পড়া। এই পড়াগুলো আমরা সামারি করে দিব, মানে কি কি প্রশ্ন আসতে পারে এখান থেকে যদি আসে, অনুশীলনীতে কি টাইপের প্রশ্ন আছে, এই কথাগুলো আমরা বলবো। প্রথমত সংখ্যা পদ্ধতির ভিত্তি কয়টা? যেমন যদি বলি দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, 4টা সংখ্যা পদ্ধতি আছে। এই 4টা সংখ্যা পদ্ধতিতে ভিত্তি কয়টা? যেমন দশমিক সংখ্যা পদ্ধতি মানে কি 10 পর্যন্ত, তাহলে 1 থেকে হচ্ছে 10, মানে 0 থেকে হচ্ছে 10 পর্যন্ত, তার মানে হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। বাইনারি হচ্ছে 2 ভিত্তিক, 0 আর 1। অক্টাল হচ্ছে 8, হেক্সাডেসিমাল হচ্ছে 16। এগুলো সব তোমরা আইসিটিতে পড়ে আসছো, তাই না? এখান থেকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারে, এমসিকিউতে প্রশ্নগুলো আছে। যদিও এই পর্যন্ত মেডিকেল আসে নাই, তবে যে কোনো সময় জিজ্ঞেস করতে পারে। 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? 1 আর 0 দিয়ে তুমি 10 লিখতে পারবা, 1 আর 1 দিয়ে 11 লিখতে পারবা। এই সংখ্যাগুলো দিয়েই তুমি কি সকল সংখ্যা লিখতে পারবা, তাই এটাকে বলা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। কথা বুঝতে পারছো? ওকে, এখানে খেয়াল করে দেখবা ইলেকট্রন বর্তনী শ্রেণীবিভাগের মধ্যে একটা আছে হচ্ছে অ্যানালগ ইলেকট্রিক বর্তনী বা সার্কিট, আর হচ্ছে ডিজিটাল ইলেকট্রিক বর্তনী বা ইলেকট্রিক সার্কিট। তো অ্যানালগ আর ডিজিটাল পার্থক্যটা আসলে কি? অ্যানালগের ক্ষেত্রে তুমি হচ্ছে সংকেতগুলো যেভাবে পাবা, এবং এই ক্ষেত্রে ভোল্টেজের মান দেখো 4 ভোল্ট, ঠিক আছে? এবং অ্যানালগ যন্ত্রগুলো যদি দেখো ভোল্ট মিটার, অ্যামিটার, মাল্টিমিটার, গ্যালভানোমিটার, বুঝতে পারছো কিনা? যেখানে তুমি এরকম সংকেত হিসেবে পাবা, বুঝতে পারছো কিনা? আর যেটা হচ্ছে ডিজিটাল বর্তনী, এখানে তুমি সংখ্যা ভিত্তিক পাবা বা হচ্ছে ডিজিটাল হিসেবে পাবা। ডিজিটাল ঘড়ি দেখছো যে এখানে সংখ্যা লেখা থাকে, আর অ্যানালগ ঘড়িগুলো দেখছো এটা ঘুরে ঘুরে ঘুরে। বিষয়টা হচ্ছে এরকম, অ্যানালগ তোমাকে সিগন্যাল দিবে আর ডিজিটাল তোমাকে সরাসরি সংখ্যা দেখাবে। তাহলে এখানে সংখ্যাগুলো কিসের ভিত্তিতে কাজ করে? বাইনারিতে কাজ করে, 1 আর 0, ঠিক আছে? 1 দিয়ে বোঝায় হচ্ছে এটা ওপেন আছে বা অন আছে, আর 0 দিয়ে বোঝায় হচ্ছে এটা অফ আছে। 0 আর 1 দেওয়া হচ্ছে এটা সব ধরনের সংকেত দেখাতে পারে, যেটা হচ্ছে ডিজিটাল। আর যেটা অ্যানালগ সেটা হচ্ছে তোমার এভাবে আপ ডাউন করে বা এভাবে ঘুরে তোমাকে সিগন্যালগুলো দিবে। পার্থক্য বুঝতে পারছো অ্যানালগ আর ডিজিটালের মধ্যে? আচ্ছা, এই 4 ভোল্টেজ মানটা খেয়াল রাখবা। ওকে, ডিজিটাল সার্কিটের কিছু উদাহরণ দিয়েছে এখানে, ক্যালকুলেটর, কম্পিউটার, তাই না? এগুলা। ওকে, লজিক গেটের মধ্যে চলে আসছি আমরা। লজিক গেটের বিষয়টা আসলে কি? এই বুলিয়ান বীজগণিত বা লজিক গেট সম্পর্কে আইডিয়া দিয়েছে হচ্ছে জর্জ বুল, ওনার নাম থেকে আসছে বুলিয়ান বীজগণিত।
প্রশ্ন হইতে পারে যে বুলিয়ান বীজগণিতের সূত্র কয়টা? 3টা সূত্র। তো বিনিময় সূত্র, সংযোগ সূত্র এবং বন্টন সূত্র, 3টার হেডলাইনটা আগে দেখবা নামগুলো। বিনিময়, সংযোগ এবং বন্টন ভেক্টরের মতো এগুলো পড়ছো, তাই না? ভেক্টরের মতোই। তো বিনিময় সূত্র মানে কি? a প্লাস বি কে তুমি b প্লাস এ লিখতে পারবা, এ বি কে তুমি বি এ লিখতে পারবা, কোনো সমস্যা নেই। সংযোগ মানে কি? এই এটা আলাদা ছিল, এখন এটা সংযোগ হয়ে গেছে বি এর সাথে। বন্টন মানে কি? এ ডট বি প্লাস সি, তুমি একে বি এর সাথে বন্টন করে দিলা, সি এর সাথে বন্টন করে দিলা। এই 3টা সূত্র মেনে আসলে সবগুলা হিসাব বিকাশ তোমরা করছো আইসিটি, তাই না? এই পড়াটা হচ্ছে এখানে বলা হয়েছে, ভেক্টরে ওই পড়াটা আছে, তো এক্সট্রা কিছু লাগবে না। দেখো লজিক গেটে যে প্রকারভেদ, 3 ধরনের লজিক গেট আছে, যাকে আমরা বলি সার্বজনীন হচ্ছে লজিক গেট, যেটা অর গেট, অ্যান্ড গেট এবং হচ্ছে নট গেট। এই অর, অ্যান্ড এবং সার্বজনীন কিন্তু এটা না, সার্বজনীন এটা না, মানে আমরা বলতেছি মৌলিক গেট। এই 3টা হচ্ছে মৌলিক গেট, সার্বজনীন না কিন্তু মৌলিক গেট। আচ্ছা, তো এই অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট, এই মৌলিক গেটগুলা দিয়ে, এই মৌলিক গেটগুলো একসাথে অ্যাড করে আরও কিছু গেট পাওয়া যায়, যেমন ন্যান্ড গেট, নর গেট, এক্সোর গেট, এক্সনোর গেট। আমাদের পড়া হচ্ছে এই প্রত্যেকটা গেট ইলেকট্রনিক যন্ত্রপাতিতে কোথায় ব্যবহার করা হয়। কিছু জিনিস আছে কারের লাইটিংয়ে ব্যবহার করা হয়, কিছু আছে অটোমেটিক দরজা যে খুলে যায় এখানে ব্যবহার করা হয়, কিছু হচ্ছে গাড়ির দরজায় ব্যবহার করা হচ্ছে। তো কোন ধরনের গেট বা কোন ধরনের এই জিনিসগুলা কোন সার্কিটে ব্যবহার করা হচ্ছে, এই হচ্ছে আমাদের নেক্সট পড়া। এগুলো থেকে প্রশ্ন আছে, কথা কি বুঝতে পারছো? আমার কথাই বুঝতে পারছো কিনা যে প্রশ্ন কীরকম আসতে পারে? এই প্রত্যেকটা কিন্তু আলাদা করে ব্যবহার আছে। আমি যদি দেখাই দিই, এক্স অর গেটে বলা আছে 2টি বিটের অবস্থা তুলনা করার জন্য এই গেট ব্যবহার করা হয়। বুঝতে পারছো কিনা? একটা পড়া, আরও পড়া আছে এখান থেকে। দেখো ন্যান্ড গেটের ব্যবহার, কার ইন্টেরিয়র লাইটিং ডিজাইনে ব্যবহৃত হয় ন্যান্ড গেট। যখন 2টি দরজা বন্ধ করা হয় তখন লাইটের সুইচ বন্ধ করার কাজে ন্যান্ড গেট ব্যবহৃত হয়। তার মানে কার ইন্টেরিয়রের ক্ষেত্রে ন্যান্ড গেট ব্যবহৃত হয়। কথাই বুঝতে পারছো? এই যে একটা ব্যবহার, এখান থেকে প্রশ্ন আসতে পারে। আরও আছে এগুলা, ন্যান্ড গেট বললাম, নর গেটের ক্ষেত্রে এরকম ব্যবহার আছে। এই সবগুলা ব্যবহার কিন্তু একসাথে আমরা সাজায় হচ্ছে একটা কন্টেন্ট আছে, এই কন্টেন্টটা পড়ায় দেব। ন্যান্ড এবং নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। কেন বলা হয়? কারণ এই 2টা গেটের সাহায্যে আমাদের যে মৌলিক গেট, এই মৌলিক গেটগুলো তৈরি করা যায়। তাহলে প্রশ্ন করতে পারে মৌলিক গেট কয়টা? আনসার হচ্ছে 3টা, অ্যান্ড, অর এবং হচ্ছে নট। অ্যান্ড মানে হচ্ছে গুণ, অর মানে হচ্ছে যোগ, আর নট মানে হচ্ছে বিপরীত। ঠিক আছে? এবং এই ন্যান্ড এবং নর এই দুটোকে সর্বজনীন বলা হয়। কেন বলা হয়? এই 2টার সাহায্যে ওই 3টা মৌলিক গেট বাস্তবায়ন করা যায়, তৈরি করা যায়। বুঝতে পারছো? এই হচ্ছে পড়া। ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি নিয়ে একটু পড়াশোনা আছে। এই ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি সমন্বিত সার্কিট বলা হয়। এটা বিভিন্ন যন্ত্রে ব্যবহার করা হয়। এবং দেখো আইসিতে অনেকগুলো যন্ত্র থাকে, রোধক, ধারক, ধারক মানে ক্যাপাসিটর, ডায়োড, ট্রানজিস্টর, এই সবগুলো যন্ত্র একসাথে যেটার মধ্যে যুক্ত থাকে তার নাম হচ্ছে ইন্টিগ্রেটেড। ইন্টিগ্রেটেড বাংলা কি? সমন্বিত, মানে একসাথে অনেকগুলো সার্কিট মিশ্রিত রূপ। বুঝতে পারছো? এই আইসি যখন মোবাইলের নষ্ট হয়ে যায় তখন এই মোবাইল কাজ করে না। দেখো অনেক সময় দোকানে নিয়ে গেলে বলে মোবাইলের আইসি চলে গেছে, খেয়াল করছো কিনা? তো এই আইসি কিন্তু অত্যন্ত ক্ষুদ্র। তো এটা সুবিধা আসলে কি? সংযোগ সংখ্যা কম কিন্তু নির্ভরযোগ্যতা বেশি, অল্পতে অনেক বেশি কাজ করে। আকার ক্ষুদ্র, তাই যে কোনো জায়গায় ইউজ করা যায়। ওজন কম, আর যেহেতু ক্ষুদ্র, ওজন কম, তার মানে দামও কম হবে। তাহলে দেখো এটা কম বিদ্যুতের প্রয়োজন হয় এবং দাম কম। কিন্তু ঝামেলা হচ্ছে কি, অসুবিধা কি? যদি এটা নষ্ট হয়ে যায়, মানে আইসির মধ্যে অনেকগুলো অংশ না, মনে করো ট্রানজিস্টরটা নষ্ট হয়ে গেছে, তাহলে পুরা চিপটাই পরিবর্তন করতে হবে। তুমি শুধুমাত্র ট্রানজিস্টরটা চেঞ্জ করতে পারবে না, একটা পার্ট নষ্ট হলে সব নষ্ট হয়ে যায়। এটাই হচ্ছে এটা অসুবিধা। আইসির ক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু মেডিকেলে আসছিল, মেডিকেল 18-19 আসছিল। আমার কথাটা কি বুঝতে পারছো? এখান থেকে পড়াটা বুঝতে পারছো? এবং দেখো এই সূত্রগুলো পড়া হয়েছে কিনা। আইই সমান আইবি প্লাস আইসি, গতীয় রোধ, প্রবাহ বিবর্ধক গুণক আলফা, প্রবাহ লাভ, আলফা বিটার মধ্যে সম্পর্ক পড়াইছি কিনা এগুলো বলো। ঠিক আছে? তো এই হচ্ছে এখান থেকে পড়া। আমাদের একটা পড়া বাকি আছে, সেটা হচ্ছে ন্যান্ড, নর, অর এগুলার ব্যবহার। তো এটার মনে রাখার একটা টেকনিক আছে যে নেকা অরপা, তো এটা হচ্ছে একটা নেমোনিক। তো এটা ক্লাসে না পড়ে আমি ক্লাস শেষে তোমাদের যে ফিজিক্স গ্রুপটা আছে ওইখানে নেমোনিকটা দিয়ে দিব। ঠিক আছে? ব্যবহারের জন্য যে নেমোনিক, ক্লাসে আমি মূলত নেমোনিক আসলে পড়াইতে পছন্দ করি না, তো নেমোনিক হচ্ছে ফিজিক্স গ্রুপে দিয়ে দিব।
ঠিক আছে, ফিজিক্স গ্রুপে দিয়ে দিব, ক্লাস শেষে তোমরা এখানে পেয়ে যাবে। তাহলে অধ্যায়ের যদি সামারি করি, অধ্যায় আসলে কী কী তোমাদের লাগবে, ওকে খেয়াল করো সবাই। সেমিকন্ডাক্টর একদম শুরুতে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহীর উদাহরণগুলো পড়ে ফেলবা। উদাহরণ পড়ার পরে যে ছকটা দেখতেছো, আমি যে ছকটা করছি ছক পড়ে ফেলবা। ছকের মধ্যে এগুলো এক্সট্রা ইনফো সবগুলো সাজানো আছে। এই তিনটার মধ্যে পার্থক্য পড়া শেষ হইলে, মানে বুঝতে পারছো ছক কোনটার কথা বলছি, মানে প্রথমে উদাহরণগুলো পড়ার পরেই ছকে চলে আসবা। উদাহরণগুলো পড়ার পরে এই ব্যান্ড তত্ত্বগুলো বুঝলে ছকে চলে আসবা। ঠিক আছে, ছকটা পড়া হয়ে গেলে তোমার এই তিনটার মধ্যে পার্থক্য পড়া শেষ। এরপর তুমি ডোপিং টপিকে চলে আসবা। ঠিক আছে, এরপর তুমি চলে আসবা ডোপিং টপিকে। ডোপিংয়ের সংজ্ঞাটা দেখবা এখান থেকে, এবং সামনে যেটা দেখাইছি ডোপিং আরও একটা সংজ্ঞা দেখাইছি, ওই সংজ্ঞা থেকে ভালোভাবে বেসিকগুলো ক্লিয়ার করবা। ঠিক আছে, ভালোভাবে বেসিকগুলো ক্লিয়ার করবা যে এখানে কোন কোন জায়গাটা পরীক্ষায় পেঁচা দিতে পারে। আচ্ছা, ডোপিং যখন পড়া হয়ে যাবে তখন তুমি এক্সট্রিনসিক ইন্ট্রিনসিক এগুলো পার্থক্য বুঝতেছো, ইলেকট্রন এবং হোল বুঝতেছো। ঠিক আছে, তখন তুমি ওই পরিবহন ব্যান্ড যোজন ব্যান্ডের এই ছকটা পড়ার পর, পরিবহন যোজন ব্যান্ডের ছকটা পড়ার পর এন টাইপ পি টাইপের ছকটা পড়ে ফেলবা। মানে পরিবহন যোজন ব্যান্ডের যে পড়াগুলো পড়ার পর এন টাইপ পি টাইপের পার্থক্যটা পড়ে ফেলবা। ওকে, এন টাইপ পি টাইপ পড়া শেষ হইলে, ঠিক আছে, এন টাইপ পি টাইপ পড়া শেষ হইলে তুমি হচ্ছে কিভাবে একটা ফরওয়ার্ড বায়াস হয় এবং কিভাবে একটা রিভার্স বায়াস হয় এই পড়াগুলো পড়ে ফেলবা। ঠিক আছে, রিভার্স বায়াস এবং ফরওয়ার্ড বায়াস কীভাবে হয় এই পড়াগুলো পড়ে ফেলবা ডায়েট থেকে। নিঃশেষিত অঞ্চল, জেনার ভোল্টেজ, এবং এটা পড়ার জন্য বই থেকে দাগানো লাইন এবং আমার এই ছক। ঠিক আছে, বই থেকে দাগানো লাইন এবং হচ্ছে আমার এই ছক। ঠিক আছে, এই সিলিকন জার্মেনিয়াম এবং এই ছকটা, ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস। ওকে, এরপর ট্রানজিস্টরের টপিকে চলে যাবা। ট্রানজিস্টর থেকে বইয়ে অনেক কিছু লিখছে, অনেক কিছু মিটার দিয়েছে, সব কিছু লাগবে না, এই মেইন পড়াগুলো দেখবা। তারপর হচ্ছে কারেন্ট কোনটা কত মধ্যে যায়, কার মধ্যে বেশি, এবং হচ্ছে ব্যবহার, ডায়োড ট্রানজিস্টরের ব্যবহার। এগুলোর পরেই তুমি দেখবা যে একদম সরাসরি সূত্র চলে গিয়ে তারপরে বাইনারি ডেসিমেল এগুলোর মধ্যে চলে গেছে। তো বাইনারি ডেসিমেল টপিকটার মধ্যে যাওয়ার পর সংখ্যা পদ্ধতি 4টা টাইপ পড়বা, এবং হচ্ছে আমি যেই ন্যামোনিকটা দিব, ন্যামোনিক দিয়ে সবগুলো ব্যবহার করে ফেলবা। কোন 3টা মৌলিক গেট এবং হচ্ছে কোনগুলো সার্বজনীন গেট, এই টপিকগুলো দেখে লাস্টে আইসি টপিকটা পড়ে ফেলবা, অধ্যায় শেষ। এখানে অধ্যায় শেষ। এরপর অনুশীলনী টপিকটা গিয়ে, অনুশীলনীতে গিয়ে কী কী প্রবলেম আসলে তারা ক্রিয়েট করছে, থিওরি থেকে কী কী তারা ইউনিক প্রশ্ন ক্রিয়েট করছে, এগুলো খেয়াল করবা যে স্যাররা অনুশীলনীতে এই ছোটো ছোটো টপিকগুলো থেকে কীভাবে পেঁচাইছে প্রশ্নগুলো, ওইগুলো চিন্তা করে প্রশ্ন সলভ করা এবং প্রশ্ন ব্যাংকটা পড়ে ফেলবা। তাহলে দেখবা যে তোমার মাথার মধ্যে আইডিয়া আসবে যে এইখান থেকে স্যাররা প্রশ্ন করতে পারে। আমি তো সবগুলো দেখাই দিছি এবং অনুশীলনীতে দেখাই দিছি, তোমরা নিজেরা কি তাহলে বুঝতে পারবা। তখন পরীক্ষা হলে প্রশ্ন আসলে আর ঘাবড়াবা না। ফিজিক্সে 20 আউট অফ 20 পাওয়া খুবই ইজি যদি অধ্যায়গুলো বুঝে বুঝে পড়তে পারো। ওকে, এই তো আজকে ক্লাসে এই পর্যন্তই, আর নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।